মা, ও মা, কোথায় তুমি? একটা খুশির খবর আছে। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করিস কেন? মা, একটা খুশির খবর শুনবা? আমাদের জন্য খুশির খবর কি আর হবে? মা, তুমি না সব সময় পিছনের কথা নিয়ে পড়ে থাকো। আজকে একটা খুশির দিন, কোথায় তুমি হাসবা তা না, উল্টো কান্না করতেছ। আচ্ছা বল, কি এমন খুশির খবর নিয়ে আসলি আজকে? মা, তুমি জানো তোমার ছেলে কলেজের ভিতরে পরীক্ষা সবার আগে হয়েছে। কি বলিস বাবা? মানে পুরো কলেজের ভিতরে আমি ফার্স্ট হয়েছি। আলহামদুলিল্লাহ, ভালো খবর তো। মা, একটা কথা বলবো? আরে বল, কি বলবি? মা, এই খুশির দিনে সবাইকে মিষ্টি মুখ করাতে চাই। মা ঘরের ভিতরে গিয়ে কিছু জিনিস নিয়ে আসলো আর বলল, এই নি বাবা, এগুলো বিক্রি করে মিষ্টি নিয়ে আয়। মা, বড় চাচাকে বলবো? বল। আজ তোর বাবা আমাদের সাথে থাকলে অনেক খুশি হতো রে বাবা। মা, তুমি আবারও শুরু করেছো। দেখিও বাবা একদিন আমাদের মাঝে ফিরে আসবে। আর কতদিন এই সান্ত্বনা দিব বল? 15টা বছর এই কথা শুনে আসছি। মা, দেখিও বাবা একদিন আসবে আমাদের মাঝে। আচ্ছা মা, আমি যাই। ওকে যা। আর তোর চাচাতো বোন শিল্পীকেও বলিস, সে অনেক খুশি হবে। আচ্ছা মা। রানা বাজারে জিনিস বিক্রি করে মিষ্টি আনতে গেছে। সে আসার আগেই পরিচয় দিয়ে দেয়। রানা হলো এই গল্পের নায়ক। তার পুরো নাম জুবায়ের হোসেন রানা। তারা সংসারে দুজন থাকে, তার মা এবং সে। তার বাবা রানার বয়স যখন 6 বছর তখন শহরের একটা কাজে যায়, আর আসেনি। 15 বছর হয়ে গেছে। রানাদের অনেক জায়গা জমিন ছিল, এতদিন সব বিক্রি করে সংসার চলেছে। এখন তাদের বাসাটা আছে আর সেই জমিনটা। মাঝে মধ্যে শিল্পী তাদের বাসা থেকে খাবার আনে রানা এবং তার আম্মুর জন্য। শিল্পী হলো রানার বড় চাচার একমাত্র আদরের মেয়ে। রানার চাচার অনেক টাকা পয়সা আছে, কিন্তু একটু অহংকারী সে। তার মেয়ে শিল্পী রানাকে পছন্দ করে। রানা অনেক ভালো ছেলে, গ্রামের মধ্যে তার মতো কোনো ছেলে নেই। রানা কোনো আড্ডা, খাজা, বিড়ি এই কিচ্ছুর মধ্যে নেই। সবসময় একা একা চলাচল করে সে। গ্রামে একটা কলেজে এবার সবার সেরা হয়েছে, মেধা অনেক বেশি রানার। ও আল্লাহ, রানাও চলে এসেছে পরিচয় দিতে দিতে। রানা মিষ্টি নিয়ে প্রথম তার চাচাদের বাসায় যায়। বড় চাচা, ও চাচা, কোথায় তুমি? ও মা, গরিবের ঘরে হাতির আগমন, কারণ কি? তারপর হাতে মিষ্টির কার্টন, এটার মধ্যে কি রে? সর এখান থেকে। এইটার মধ্যে কি থাকতে পারে তুই জানিস না? জানলে কি জিজ্ঞাসা করতাম। এইটার মধ্যে মাটি আছে না, সেই মাটিকে গোল করে মিষ্টি বানাইছি। হইছে আবার? আচ্ছা, তুই সবসময় আমার সাথে ঝগড়া করিস কেন বলতো? হুম। তো কি করব? তোকে আদর করব? তোর ভালোবাসায় আমাকে রাতে ঘুমাতে দেয় না, তুই জানিস না রানা? শিল্পী চোখ বন্ধ করে এগুলো বলে আর রানা চলে যায়। শিল্পী চোখ খুলে দেখে সে কোথাও নাই। রানা তার চাচার কাছেই চলে যায়। পেছনে পেছনে শিল্পীও যায়। রানা তার চাচার পায়ে সালাম করে। থাক বাবা, হইছে, আর লাগবে না। বাবা তুমি ওঠো। কি হয়েছে যে হঠাৎ সালাম করতে হলো? একটা খুশির খবর আছে, শুনবেন চাচা? বলো বাবা, কি? মনে হয় বিয়ে শাদী করবে। তুই সবসময় ফালতু কথা বলিস কেন? তো কি হয়েছে সেটা বল। আমি আমাদের কলেজের ফার্স্ট হয়েছে, সবার সেরা। সত্যি? জি। দেখ, তুই শুধু কলেজে যাস আর আসিস, আর একে দেখ কত ভালো ছাত্র ক্লাসের। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। আমি জানি রানা নকল করে পাশ হয়েছে। চোর কখনো ভালো মানুষকে ভালো বলে না, চোর বলে। মানে তুমি কি বলতে চাও? তার মানে আমি চোর? নকল নিজে করে, আর এখন বলে নাকি রানা করে। আচ্ছা চাচা, আমি আসি। দুপুরেরটা খেয়ে যাও। না চাচা, এখনো অনেক লোক বাকি আছে যাদেরকে মিষ্টি দেওয়া হয়নি। কিছুক্ষণ পর রানা তার বেস্ট ফ্রেন্ড কাব্যর কাছে গেল। কাব্য হলো রানার কলিজা। কাব্য আর রানা দুজনই একে অপরকে ছাড়া অসম্পূর্ণ, তাই কাব্যকে খবর দিতে মিষ্টি নিয়ে গেল। কিরে জানু, কেমন আছিস? ভালো জানো, তুই কেমন আছিস জানো? হাতে ওইটা কিসের কার্টুন? মিষ্টি তোর জন্য আনছি। কিসের মিষ্টি? বিয়ে শাদী করে ফেললি নাকি? শালা, তোকে ছাড়া আমি বিয়ে করব বাবলি কি করে? করলে তো তোকে হাসপাতালে পাঠাবো। এখন বল, এই মিষ্টি এগুলো কিসের জন্য এনেছিস? আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি তাই। সত্যি জানু? তোর কি মনে হয়
আমি তোর সাথে মিথ্যা বলবো? না রে জানু, আচ্ছা পরে কথা বলি, একটু কাজ করে আসি। যা শোনা। তারপর রানা বাসায় চলে আসে এবং তার মায়ের জন্য একটা কাপড় কিনে আনলো। তার মা কাপড়টা পেয়ে অনেক খুশি হয়। খুশিতে তার কপালে একটা কিস দিয়ে দেয়। তারপর মা বলে, বাবা আয় কিছু খেয়ে নেই। মা, তুমি খানা লাইন করো, আমি হাত মুখ ধুয়ে আসি পুকুর থেকে। আচ্ছা যা। রানা পুকুরে হাত মুখ ধোয়ার পর যখন পা ধোয়ার জন্য দাঁড়ালো, তখন কে যেন পেছন থেকে রানাকে একটা ধাক্কা মারে, যার কারণে রানা পুকুরে পড়ে যায়। রানা উঠে দেখে শিল্পী হাসতে হাসতে শেষ। রানার এই অবস্থা দেখে, এই, এটা কি করলি তুই? তোকে ধাক্কা মারলাম। হাসবি না একদম, হাসলে আমার নানুর মতো লাগে তোরে। হে, নানুর মতো না বলে বলতে পারিস না যে আমার বোর মতো লাগে? আমাকে কি পাগল পাইছস যে তোকে আমার বউর মতো লাগে বলবো? ঠিকই আছে, তোকে পাগলই পাইছে। এর জন্যই তো তুই আমাকে বউ মানিস না। এত সুন্দরী একটা মেয়েকে, তুই সুন্দরী? পুরো গ্রামে আমার মতো সুন্দরী মেয়ে একটাও পাবি না। হয়েছে, আর বলতে হবে না। কবি কি বলেছে জানিস? কি বলেছে কবি? কবি বলেছে, যে মেয়ে নিজেকে নিজে সুন্দরী বলে, আসলে সুন্দরী সে নয়, ময়দা তাহাকে সুন্দরী করেছে, তাই বলে সুন্দরী। পাতিলের কালি যার গালে তাকে আসল সুন্দরী সে, কারণ সে মায়ের মন জয় করতে পারে। এরকম মেয়েদেরকে যদি কেউ বলে সুন্দরী, তাহলে সেই হলো আসল সুন্দরী। এটা তো কোনো বেকুব কবি বলেছে। তুই তাহাকে বেকুব বললি? হ্যাঁ, তো কি বলবো? তুই জানিস, সে যদি চায় তোর জীবনও বিয়ে হবে না। সে অনেক বড় একজন কবি ও মাজার বাবা। কি 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 তুই এটাই সত্যি। এখন কি করতে পারি একটু বল না প্লিজ। একটা সুযোগ আছে তোর জন্য। প্লিজ বল, আমি করতে রাজি। তুই আমার পা ধরে ক্ষমা চা, তাহলে আর কিছু হবে না। গালি দিয়েছি কবিকে, পা ধরবো তোর কেন? আরে আমার না ধরলে কার ধরবি? কবিটা তো আমি। কি? হুম। আমি অনেক ভয় পাইছিলাম। আচ্ছা বাদ দে, আমাকে উঠা, এই হাত ধরে। শিল্পী রানাকে উঠাতে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু রানা শিল্পীর হাত ধরে মারিয়ে এক টান। এবার শিল্পীও পড়ে যায় পুকুরে, কিন্তু শিল্পী সাঁতার জানে না, সেটা রানাও জানে না। রানা উঠে যায়, শিল্পী বাঁচাও বাঁচাও বলছে, কিন্তু রানা মনে করেছে শিল্পী মজা করছে, তাই তুলেনি। কিন্তু কিছুক্ষণ পর রানা খেয়াল করে দেখে শিল্পী সত্যিই হেল্প চাচ্ছে, তাই সেও দেয় এক লাফ। শিল্পীকে কোলে করে উপরে উঠানো হয়, কিন্তু শিল্পী কিছুই বলছে না। অনেকক্ষণ পানিতে ভেজার কারণে অজ্ঞান হয়ে যায়। শিল্পীর বুকে অনেক চাপ দেয়, অনেক পানি তার মুখ থেকে বের হয়। চাপ দেওয়ার কিছুক্ষণ পরই শিল্পীর জ্ঞান ফিরে, কিন্তু শিল্পী ইচ্ছে করে অজ্ঞানের ভান ধরে শুয়ে আছে। রানার অনেক টেনশন হচ্ছে এই ভেবে যে যদি শিল্পীর কিছু হয় তাহলে তার সমস্যা হবে, তাই সে আর কিছু না ভেবে বাংলা ছবির মতো শিল্পীর ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে ফু দিতে থাকে। আর এদিকে শিল্পী তো মনে মনে মহা খুশি, রানা একের পর এক ফু দিয়েই যাচ্ছে। অনেকক্ষণ পর শিল্পী নিজের হাসি কন্ট্রোল করতে না পেরে আওয়াজ করে হেসে দেয়। রানা তো লজ্জায় শেষ, লজ্জার থেকে বেশি তার রাগ হচ্ছে, তাই সে কিচ্ছু না বলে ঘরে চলে যায়। শিল্পী পেছন থেকে ডাক দিয়ে বলে, অনেক মজা লাগছিল রে। লুচ্চা কোথাকার। আমি লুচ্চা না, তুই লুচ্চা। তুই আমাকে কিস করেছিলি, আমি এখনই চাচিকে বলে দিব। এই প্লিজ আমাকে বলিস না, আজকে একটা খুশির দিনে আমি আম্মুর চোখে জল দেখতে চাই না। একটা কাজ করলে বলবো না। আমি করব, তুই বল কি কাজ? আমাকে বিয়ে করতে হবে। তুই কি পাগল? আমি তোকে বিয়ে করব কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল। আমি তোর জন্য পাগল। সেই ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি, কিন্তু বলিনি, আজ বলছি। দেখ শিল্পী, তুই আমার বোনের মতো, আমি তোকে বউ কিভাবে বানাই বল? আর আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না, আমি আরো পড়াশোনা করতে চাই। আমি এখন বিয়ে করতে বলিনি, তুই শুধু রাজি হ। না। আমি এখন পুকুরে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে ফেলবো। তুই জীবন শেষ করবি কেন মা? পেছন থেকে মা এসে বলল, মা, আমি তোমার ছেলেকে আমি জানি, আর আমি আমার ছেলের বউ হিসেবে তোকেই চাই, কিন্তু আগে রানাকে তোদের মতো হতে দে, তারপর আমি তোর বাবার কাছে তোদের বিয়ের প্রস্তাব নিয়ে যাব। মা, তুমি এসব কি বলছো?
আমি তোর বউ হিসেবে শিল্পীকেই চাই। শিল্পী মায়ের পায়ে সালাম করে। আরে লাগবে না মা। আমি আসি মা। এই এখনো বিয়ে হয়নি, তুই মা বলিস কেন? না হলেও তো হবে, তাই আগে থেকে শিখে রাখতে হবে না? নিয়ম চালু করতে হবে তো, বুঝছো না? শিল্পী মা, খেয়ে নাও। না মা, খাবো না, জামা কাপড় চেঞ্জ করতে হবে। আচ্ছা রানা, ঘরে আয়। তারপর রানা ঘরে চলে যায়, জামা কাপড় চেঞ্জ করে, তারপর খেতে যায়। এমন সময় রানা বলে, মা একটা কথা বলবো? বল বাবা, কি কথা? মা, স্যার আমায় বলছে মাস্টার্স পর্যন্ত শহরে পড়তে। আর কত বছর লাগবে মাস্টার শেষ হতে? মা, আর মাত্র 5 বছর লাগবে। তাহলে তো অনেক টাকার প্রয়োজন। মা, তুমি চাও না আমি বড় কিছু হই? তুই এটা কি বলি? প্রয়োজনে আমি মানুষের বাসায় কাজ করব, তবু তোকে পড়াবো। আমি তো কালকে চলে যাব শহরে। আচ্ছা, 5 বছরের জন্য আমাদের জমিটার দলিল বন্ধক রেখে কিছু টাকা নিয়ে নিই। ওকে মা। আর একটা কথা মা, আমি 1 বছর পর পর আসবো। ঠিক আছে, কিন্তু প্রতিদিন তুই তোর চাচা অথবা শিল্পীর মোবাইলে কল দিয়ে ভালো মতো জানাবি। ঠিক আছে। আচ্ছা মা, আমি ব্যাগ গুজাচ্ছি, তুমি টাকার ব্যবস্থা করো। তুই ব্যাগ পরে গুছাইস, আগে তোর চাচার বাড়ি বলে আয়। যা। তারপর রানা শিল্পীদের বাসায় চলে যায়। গিয়ে প্রথম শিল্পীকে দেখে। শিল্পী দৌড়ে আসে, মুহূর্তে রানার মুখটা মলিন করে ফেলে। কি হয়েছে? হঠাৎ আমাকে দেখে মুখটা মলিন করলেন কেন? আমি কালকে সকালে গ্রাম ছেড়ে শহরে চলে যাব। কেন, কি হয়েছে? কিছু হয়নি। চাচা কোথায়? আগে বলো, কেন যাবে? চাচাকে বললে শুনতে পারবি। আমি বিরক্ত করি তাই তুমি চলে যাবে? আরে না, তুই আমাকে বিরক্ত না করলে কে করবে? কি, সূর্য আজকে কোন দিকে উঠলো? প্রতিদিন যে দিকে উঠে আজকেও সেই দিকে। আমি তোমাকে বিরক্ত করি তাতে তুমি খুশি? এমন সময় চাচা চলে আসলো। কি বাবা, কেমন আছো? জি চাচা, আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আমিও ভালো, ভিতরে আসো। না চাচা, একটা কথা বলতে এসেছি আমি। বলো, কি বলবা? আমি কালকে শহরে চলে যাব। কেন, কি হয়েছে? কিছু হয়নি, আমি পড়াশোনা করতে যাব। কিন্তু এত টাকা কোথায় পাবে? মা বলছে আমরা যেইখানে থাকি সেখানে জমিটার দলিল বন্ধক রেখে টাকা নেবে। তোমার কত টাকা লাগবে? 10,000 টাকার মতো হলেই চলবে। ওকে, টাকা আমি দেব, জমিনের দলিল বন্ধক রাখতে হবে না। ঠিক আছে চাচা। তুমি দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। চাচা টাকা আনতে ভেতরে গেল, তখন শিল্পী বলল, তুমি আমাকে রেখে চলে যাবা? তো ওখানে যাব নাকি? তা বলিনি, আসবা কতদিন পর? 1 বছর পর। এতদিন পর আসবা? তো কি করব? পারলে তোর আর আঙ্কেলের মোবাইল নাম্বারটা দে। এই নাও, 018804002। এটা কার? এটা আমার নাম্বার, আর বাবার নাম্বারও এমন, শুধু 017 হবে। এ নাও বাবা, তোমার টাকা, মন দিয়ে লেখাপড়া করিও। জি চাচা, দোয়া করিয়েন আপনি। তুমি আমার ছেলের মতো, তোমাকে দোয়া না করলে কাকে দোয়া করব? তো যাই চাচা। আব্বু, আমি একটু রানা ভাইদের বাসা থেকে গিয়ে আসি। যা, তোকে মানা করেছে কে? তারপর রানা শিল্পীকে বাসায় দিয়ে আর টাকাগুলো তার আম্মুকে দিয়ে কাব্যর কাছে গেল। ওই শালা, কই তুই? বল জানু। তুই ঢাকা যাবে কবে? আজকে যাব। কেন, কি হয়েছে? কালকে গেলে হয় না? হয়তো, কিন্তু আজকে গেলে কি হবে? কালকে আমিও ঢাকা চলে যাব তাই। ও সরি, আপনাদের তো কাব্যর পরিচয় দেওয়া হয়নি। কাব্যর কোনো ভাই বোন নেই, সে একাই। সে ঢাকায় একটা মার্কেটে কাজ করে। কেন, কি হয়েছে? আসলে আমি ঢাকা পড়বো। বাহ, ভালো কথা। তো কাল কয়টা বাজে যাবি? ভাবছিলাম সকালে ফজরের পর পর রওনা দেব। ঠিক আছে, তাহলে তুই বাসায় যা। আমি কালকে সকালে লঞ্চ ঘাটে তোর জন্য অপেক্ষা করব। ঠিক আছে। রানা তারপর বাসায় চলে আসে। এসে শিল্পী ও তার মায়ের সাথে অনেক কথা বলে। শিল্পী রাতে তাদের আশায় ছিল। সকালে রানা সবার থেকে বিদায় নেয়। শিল্পী অনেক কান্না করে, তার আম্মু অনেক কান্না করে। রানা শিল্পীকে বলে রাতে রাতেই যেন তাদের বাসায় এসে থাকে। শিল্পীও রাজি হয়। তারপর কাব্য আর রানা ঢাকা চলে যায় গ্রাম থেকে। সন্ধ্যার সময় গিয়ে ঢাকা ওঠে। রানার পরনে ছিল কালো একটা শার্ট আর কাব্যর পরনে ছিল লাল একটা শার্ট। এইদিকে ঢাকা শহরের একটা নামকরা গুন্ডা কালু মাস্তান এবং তার লোকেরা একজন বড় নামকরা শিল্পপতিকে খুন করে তা রানা আর কাব্য দেখে। কাব্য রানাকে অনেক নিষেধ করে সেখানে না যেতে,
কিন্তু রানা কাব্যের কথা শুনে না। কাব্য দাঁড়িয়ে আছে আর রানা সেখানে যায়। গিয়ে দেখে কিছু লোক একজনেরকে ছুরি দ্বারা আঘাত করছে। রানা বলে, এই তোমরা কারা? এই লোকটাকে মারছো কেন? লোকগুলো রানার দিকে তাকায়। রানা সবার মুখ স্পষ্ট দেখে। তারা রানার দিকে এগোতে থাকে। এমন সময় পুলিশের গাড়ির আওয়াজ পায়। তখন মাস্তানগুলো পালিয়ে যায়। রানা তখন দেখে ওই লোকটা শ্বাস নিচ্ছে, তাই রানা দৌড়ে সেখানে যায় এবং তার বুক থেকে ছুরিটা বের করে ফেলে। এমন সময় পুলিশ রানাকে দেখে এবং পুলিশ মনে করেছে রানা ওই লোককে খুন করেছে, তাই পুলিশ এসে রানাকে গ্রেফতার করে। তখন কাব্য দূর থেকে সব দেখছে। কাব্য জানে এটা ঢাকার শহর, এখানে কাব্যের সাক্ষী গ্রহণযোগ্য নয়, তাই কাব্য এগোয়নি। রানা বলে, আমি খুন করিনি, প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন। যা বলার আদালতে বলিস। স্যার বিশ্বাস করেন আমি খুন করিনি। আমি তো মাত্র ঢাকাতে আসলাম পড়াশোনা করতে। বলছি না যা বলার আদালতে বলতে। তারপর পুলিশরা রানাকে নিয়ে যায়। রানার কোনো কথাই তারা শোনে না। এইদিকে কাব্য পুরো পাগলের মতো হয়ে গেছে। সে তার মার্কেটে গিয়ে তার মালিককে সব খুলে বলে। তার মালিক একজন উকিল ধরে রানার ব্যাপারে। এইদিকে পরের দিন সকালেই কাব্য রানার কাছে যায়। স্যার, রানার সাথে একটু দেখা করব। এই হাবিলদার, এই ছেলেটিকে রানার কাছে নিয়ে যাও। ইয়েস স্যার, চলুন আপনি আমার সাথে। তারপর কাব্যকে নিয়ে যায় রানার কাছে। ওই যে রানা। রানা? এই রানা? তুই আসছিস দোস্ত? আমি ওই দিন তোর কাছে আসিনি, কারণ তাহলে আমিও জেলে যেতাম, তাই। সেদিন তোর কথা শুনলে আজ এখানে দেখতে হতো না রে। বাদ দে এসব কথা। শোন, আমি আমার মালিকের সাথে কথা বলেছি। সে একজন উকিল ধরেছে তোর জন্য। আজকে তোকে আদালতে নিয়ে যাবে, তখন সে তোর পক্ষে লড়বে। আচ্ছা একটু বাসায় কল দে তো, শিল্পীর নাম্বারে। আচ্ছা, নাম্বার দে। তারপর রানা কাব্যকে নাম্বার দেয়। কাব্য কল দিল। রিং হচ্ছে। তাহলে এইদিকে দে। কিছুক্ষণ রিং হওয়ার পর শিল্পী রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আমি রানা। কেমন আছো তুমি? ভালো, তোমরা? ভালো। কখন গিয়ে পৌঁছেছো? গতকালকে মাগরিবের পর। আম্মু অনেক টেনশন করছিল, তুমি পৌঁছে একটা কল দিতে পারোনি? অনেক ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। ও আই শোনো, বলো। ঢাকা শহরে খুব খারাপ খারাপ মানুষ আছে, সবার থেকে দূরে থাকবা। কাউকে কোনো রকম উপকার করতে যেও না, তাহলেই ক্ষতি হবে। আমি চুপ। আর শোনো, ঠিক মতো পড়বে আর খাওয়া দাওয়া করবে। আর আমায় প্রতিদিন যখনই সময় পাও কল দিবা, কেমন? আচ্ছা, আম্মুর কাছে কি ফোনটা দেওয়া যাবে? দাঁড়াও, আমি তো এখন বাসায় আছি, আমি যাই তখন গিয়ে কল দিব, কেমন? আস্তে আস্তে যাইস। আমি বাসায় গিয়ে কল দিব। তারপর রানা কল কেটে দেয়। কিছুক্ষণ পর কল দেয় শিল্পী। আম্মুর সাথে কথা বলো। দেও। কেমন আছিস বাবা? মা, ভালো আছি। তুমি কেমন আছো? তোকে ছাড়া ভালো থাকি কি করে? খেয়েছো কিছু? না বাবা, একটা কথা বলি বাবা। বলো মা। গতকালকে রাতে স্বপ্ন দেখি তোকে পুলিশ ধরে নিয়ে গেছে, তাই বাবা একটু সাবধানে চলাফেরা করিস, কেমন? তুমি চিন্তা করিও না মা। তুই আমার বুকে না আসা পর্যন্ত চিন্তা থাকবেই। আচ্ছা মা, রাখি। ঠিক আছে বাবা, ভালো মতো পড়ালেখা করিস, কেমন? তারপর কল কেটে দেয়। রানা অনেক কান্না করে তার মায়ের কথা শুনে। কিছুক্ষণ পর রানাকে আদালতে ওঠানো হয়েছে। রানা যে খুন করেনি তার কোনো প্রমাণ দেখাতে পারেনি, তাই জজ বলল, তুমি যে বলছো খুন করনি, তার কোনো সাক্ষী বা প্রমাণ আছে? রানা মাথা নিচু করে আছে। সে কি করবে বুঝতে পারছে না। তোমার কিছু বলার আছে? আমাকে 1 মাস সময় দিলে আমি আসল খুনিকে বের করে দেব। কিন্তু তোমাকে তো এত সুযোগ দেওয়া যাবে না। তাহলে আমার আর কোনো কথা নেই। উক্ত খুনের আসামি রানাকে এই আদালত বাংলাদেশ 302 ধারা মোতাবেক 5 বছর কারাগারে বন্দী রাখা হলো। 5 বছর পর যদি তাহাকে ছেড়ে দেওয়া হয়, তখন সে যদি আসল খুনি বের করতে পারে, তাহলে এই আদালত তাকে সম্মানজনক পুরস্কার দেওয়া হবে। জজ সাহেব, আমি শহরে এসেছি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে। প্লিজ আমাকে একটা সুযোগ দেন, প্লিজ জজ সাহেব। কি স্বপ্ন পূরণ করতে এসেছো? আমি গ্রামের কলেজে ফার্স্ট হয়ে শহরে এসেছিলাম মাস্টার্স শেষ করতে। তাহলে খুন করলে কেন? আমি খুন করিনি। আচ্ছা, এখন এইসব বলে কোনো লাভ নেই। তাহলে আমার মায়ের স্বপ্ন সব বাদ। আপনাদের মতো বড় লোক কিছু লোকের জন্য আমরা গরিবরা স্বপ্ন পূরণ করতে পারি না। কথাগুলো রানা অনেক জোরে এবং রেগে বলে। স্টপ মিস্টার রানা চৌধুরী, নো সাউন্ড, দিস ইজ আ কোর্ট, দিস ইজ নট ইউর হোম। স্যার,
আমার জায়গায় আপনি হলেও এটাই বলতেন। তোমার জন্য এই 5 বছর পড়াশোনার ব্যবস্থা করা হলো কারাগারে। রানা অনেক খুশি হলো। ধন্যবাদ জজ সাহেব। জজ সাহেব টেবিলে 3টা বাড়ি মেরে চলে যায়। তারপর পুলিশ রানাকে জেলে নিয়ে যায়। এমন সময় রানা বলে, স্যার, আমি কি আমার বন্ধুর সাথে একটু কথা বলতে পারি একান্ত? ওকে। তারপর রানা কাব্যের কাছে যায়। ভাই, আমার একটা হেল্প করবে প্লিজ? তোর জন্য না করলে আর কার জন্য করবো বল? এই নে। কিসের টাকা এগুলো? এখানে 8,000 টাকা আছে, এগুলো তোর কাছে রাখ। হ্যাঁ, আমি কি করব? তুই প্রতিদিন আমার সাথে দেখা করবি, তখন তোর মোবাইল দিয়ে আমি বাসায় কথা বলবো। আর তোকে যখন নতুন বই কিনতে বলবো, তখন এইখান থেকে টাকা দিয়ে বই কিনে আনবি, কেমন? টাকাগুলো তোর কাছে রাখ, আমার লাগলে আমি নেব। তোকে নিতে বলছি না। ওকে, দে। আর একটা কথা, আমার এই ব্যাপার যেন কেউ না জানে। তুই কি পাগল? আপনার সময় শেষ, আপনি আসুন আমাদের সাথে। তারপর পুলিশ রানাকে নিয়ে যায় জেলে। এইভাবে চলতে থাকে রানার দিনকাল। জেলের ভেতর রানার মাস্টার্স শেষ করে ফেলে 5 বছর। 5 বছর পর আজ রানা জেল থেকে বের হয়। প্রথম 2 বছর বাসার কথা বললেই শেষ 3 বছর বাসার কোনো যোগাযোগ রাখেনি রানা। রানা বের হয়ে ভাবলো বাসায় যাবে, কিন্তু ভাবলো কিছু একটা চাকরি হলে বাসায় চলে যাবে। তাই শেষ কাব্যকে বলল, দেখ ভাই, এই অবস্থায় আমি বাসায় যাব না। এখন আমি কি করতে পারি? দেখ, এখন তো আমার কোনো সার্টিফিকেট নেই, কোনো সরকারি চাকরিও করতে পারবো না। তুই বরং আমায় ড্রাইভিং শেখাতে পারবি? তুই ড্রাইভিং শিখবি কেন? ভাই দেখ, শিখলে কাজে লাগবে। ঠিক আছে, আর শোন, যতদিন না তোর কোনো একটা কিছু হয় ততদিন আমার সাথে থাকবি তুই। তোর মতো বন্ধুর জন্য সবার একটা করে হয়। হয়েছে, হায় কিছু খেয়ে নে। তারপর কাব্য রানাকে 2 মাস ড্রাইভিং শিখায়। এখন রানা ভালো করে প্রাইভেট কার চালাতে পারে। তাই সে কাব্যকে বলল, দেখ কাব্য, তুই তো আমার জন্য অনেক কিছু করেছিস, এখন আরেকটা কাজ করতে পারবি? আরে বল, আমি তো তোর জন্য জীবনে দিয়ে দিতে প্রস্তুত। তোকে জীবন দিতে কে বলেছে শালা? বল কি বলবি? আমার জন্য যদি একটা ড্রাইভারের চাকরি খুঁজে দিতি। ঠিক আছে রানা, তুই থাক, আমি মার্কেট থেকে গিয়ে আসি। ঠিক আছে, যা। রানা শুয়ে আছে। হঠাৎ করেই 5 বছর আগের কথাগুলো মনে পড়ে গেল। সেই শিল্পীর সাথে দুষ্টুমি আর কিস দেওয়া, তার আম্মুকে আম্মু বলা, তাকে ভালোবাসা, এইগুলো ভেবে নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসে। হঠাৎ নিজেই নিজেকে বলে, এখন হয়তো তার বিয়ে হয়ে গেছে, আর মনে হয় তার বাচ্চা হয়ে গেছে। আমি তাকে নিয়ে চিন্তা করে লাভ কি? আজ থেকে বলে গেলাম শিল্পী নামক কেউ একজন ছিল আমার জীবনে। অনেকক্ষণ পর ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর কাব্য এসে বলে, রানা, এই রানা, বল। তুই ঘুমাস? কি বলবি বল। তোর জন্য একটা চাকরি পেয়েছি। কি বলস? কিসের? এক লোকের বাড়িতে, তার নিজের গাড়ির ড্রাইভার। ভাই, তোকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ পরে দিস, এখন চল দেখি তোকে পছন্দ করে কিনা। চল। তারপর তারা চৌধুরী বাড়ি চলে যায়। বাড়ির মালিকের নাম শাহিন চৌধুরী। ভিতরে ঢোকার আগেই রানা বলল কাব্যকে, দোস্ত, একটা কথা বলবো তোকে। বল। আমি যে মাস্টার্স শেষ করেছি সেটা বলিস নি প্লিজ। কেন? বলিস না, পরে তোকে বলবো। ঠিক আছে, চল এখন। ভিতরে ঢুকতে যায়, কিন্তু দারোয়ান যেতে দেয় না। চৌধুরী সাহেব আমাকে বলেছেন একজন ড্রাইভার আনতে, আমি ড্রাইভার নিয়ে এসেছি। আচ্ছা, আপনারা দাঁড়ান, আমি চৌধুরী সাহেবকে জিজ্ঞাসা করে আসি। ওকে যান। কিছুক্ষণ পর দারোয়ান এসে বলল, স্যার, আপনাদেরকে যেতে বলেছে। তারপর তারা ভেতরে ঢুকে। কিছুক্ষণ তারা বাড়ির ভেতরে ঢুকে যায়। চৌধুরী সাহেবকে দেখে কাব্য বলে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো কাব্য? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো। কি খবর? তেমন কিছু না। আপনি একজন ড্রাইভার চাইছিলেন না? পেয়েছো? জি, এই ছেলেটা অনেক ভালো, আমার ছোট ভাইয়ের মতো। ও ভালো করে ড্রাইভ করতে পারে? জি চৌধুরী সাহেব। ওকে, আমার আর কিছু জানার প্রয়োজন মনে করি না, কারণ তুমি আছো তো। জি চৌধুরী, আরও অনেক ভালো ছেলে। ঠিক আছে, ওর ব্যাগপত্র নিয়ে আসতে বলো, আজকে থেকেই জয়েন হয়ে যাক। হঠাৎ উপর থেকে চৌধুরীর একমাত্র মেয়ে সায়রা চৌধুরী, সবাই আদর করে সেলি ডাকে। সবার আদরে, দেখতে অনেক সুন্দর আর একটু দুষ্টু। আব্বু? বলো মা। রানা মাথা নিচু করে তাকিয়ে আছে, আর কাব্য হা করে সেলির দিকে তাকিয়ে আছে। সেলি বলল, আব্বু, এরা কারা? ও হলো আমার পরিচিত একজন লোক,
আর এই মাথা নিচু করে আছে সে হলো আমাদের নতুন ড্রাইভার। ও, তো মুখটা দেখা যাচ্ছে না কেন? এই ছেলে, মুখটা দেখাও একটু। কি হলো, মাথা উঁচু করো। আসলে ও একটু সরল সহজ আর একটু বেশি লাজুক। ও তাই? আচ্ছা ড্রাইভার, আপনার নাম কি? ম্যাম সাহেব, আমার নাম রানা। এত সুন্দর নাম তোমার। জি ম্যাম সাহেব। আচ্ছা, তুমি তোমার জামা কাপড় নিয়ে আসো। চল রানা। চল। তারপর তারা বাসায় চলে যায়। গিয়ে রানার যা যা প্রয়োজন সব নিয়ে নিল এবং সে একা সেই বাসায় চলে যায়। আর কাব্য মার্কেটে চলে যায়। কিছুক্ষণ পর রানা চৌধুরী বাড়ি যায়। চৌধুরী সাহেব তার বাড়ির কাজের মেয়েকে ডাক দেয়। শকিনা, ওই শকিনা, জি সাহেব। ড্রাইভারকে তার রুমটা দেখিয়ে দিত। জি সাহেব। তারপর সখিনা রানাকে রানার রুমে নিয়ে যায়। এটা আপনার রুম। আচ্ছা ঠিক আছে, আপনি যান। কিছু লাগলে বলবেন আমাকে। জি। তারপর সখিনা চলে যায়। রানা রুমটা গুছিয়ে নেয় নিজের মতো করে। অনেক সুন্দর লাগে রুমটা। রানা তার বইগুলো ব্যাগের ভেতরে লুকিয়ে রাখে। তারপর সে বিশ্রাম নেয়। ফ্রেশ হয়ে সকালে চৌধুরী সাহেব রানাকে বলে, রানা, এই রানা, জি স্যার। গাড়িটা বের করো তো। জি স্যার। রানা গাড়িটা বের করে তারপর চৌধুরী সাহেব, সেলি এবং তার আম্মু গাড়িতে ওঠে। ঘুরতে যাবে তারা। তারা কিছুটা যাওয়ার পর ট্রাফিক জ্যামে আটকে পড়ে। 20 মিনিটের মতো থাকতে হবে মনে হচ্ছে। কিন্তু হঠাৎ রানার নজর পড়ে যে তাদের গাড়ির পেছনে একটা অ্যাম্বুলেন্সের রোগী নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু গাড়ির হর্নের আওয়াজ দ্বারা বোঝা যায় সে রোগী খুব অসুস্থ, কিন্তু যেতে পারছে না। সেলিরও মনটা খারাপ হয়ে গেল এমন দেখে। মূলত কথা হলো সবার মনটা খারাপ, কিন্তু কি করবে সবাই? সকল গাড়িওয়ালারা পেছনে তাকিয়ে আছে, কিন্তু পুলিশ রাস্তা বন্ধ করে ফেলেছে। তাই রানা গাড়ি থেকে নামে। কোথায় যাচ্ছ? ম্যাডাম, একটু আসি। রানা কোথায় যাচ্ছে সেলি তা ফলো করছে। শুধু সেলি নয়, সকল মানুষ রানার দিকে তাকিয়ে আছে। এত জ্যামের মধ্যে লোকটা কেন গাড়ি থেকে নামলো? কিছুক্ষণ পর রানা অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে দেখে একটা বৃদ্ধা লোক মৃত্যুর সাথে লড়ছে। অবস্থা খুবই খারাপ তার। তাই রানা লোকটাকে কোলে নিল এবং দৌড়াতে শুরু করলো। সবাই তো খুশিতে আত্মহারা। সেলি তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি করছে রানা তা? রানা অনেক কষ্টে পার করলো, কিন্তু কোনো গাড়ি পেল না। কিন্তু একটু সামনেই ক্লিনিক, তাই সে কোলে নিয়ে দৌড়াতে লাগলো। পেছন পেছন লোকটার আত্মীয় স্বজনেরাও দৌড়াতে লাগলো। রানা ক্লিনিকে ঢুকে যায়। ডাক্তার, ডাক্তার। নার্স, নার্স। কিছুক্ষণ পর তাকে আইসিইউতে নিয়ে গেল। রানা এক দৌড়ে গাড়ির কাছে চলে যায়। যাওয়ার সময় একটা সুন্দর মেয়ে বলল, দাদাকে কোথায় রাখছেন? আইসিইউতে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদের কিছু নেই, এটা আমাদের কর্তব্য। আমি আরশি। আপনি? আমি রানা। আচ্ছা, আমি চলে যাই, বাই। নাম্বারটা দিয়ে যান। সরি, আমি কোনো মোবাইল চালাই না। বাসার ঠিকানাটা দিয়ে যান। অন্য এক সময় দেখা হলে কথা বলবো, এখন বাই। রানা আর কিছু না শুনিয়ে চলে যায়। গিয়ে দেখে ট্রাফিক শেষ। রানাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, আর কোনো গাড়ি নিয়েই দাঁড়ানো। সরি স্যার, সরি ম্যাডাম। আরে সরি বলার কি আছে? আমার জন্য আপনারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, তাই। তুমি যে কাজ করলে এর জন্য সারা দিন দাঁড়িয়ে থাকলেও কোনো কিছুই হতো না। সেলি শুধু রানার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আসলে স্যার, আমি কোনো মানুষের কষ্ট সহ্য করতে পারি না, তাই। তুমি আজ যেই কাজ করলে এর জন্য তোমার বেতন এখন থেকে প্রতি মাসে 10,000 টাকা। ধন্যবাদ স্যার। তারপর তারা সবাই একটা নদীর পাড়ে চলে যায় ঘুরতে। অনেকক্ষণ ঘুরে অনেক মজা হয়, কিন্তু সেলি রানাকে নিয়ে ভাবছে এত দয়ালু মানুষ এখনো পৃথিবীতে আছে। কিছুক্ষণ পর সবাই বাদাম কিনে রানাকেও কিছু বাদাম দেয়। সবাই এক জায়গায়, আর রানা গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। ওদের থেকে কিছুটা দূরে স্পষ্ট দেখা যায়, কিন্তু কথা শোনা যায় না। সেলি রানার দিকে তাকিয়ে তাকিয়ে বাদাম খায়। রানা একটা বাদাম মুখে দেবে এমন সময় একটা বাচ্চা দেখে মনে হচ্ছে ভিক্ষা করে। সে রানাকে সে বলে, স্যার আমাকে কিছু টাকা দিবেন? কি করব টাকা দিয়ে? অনেক দিন হলো পেট ভরে কিছু খাই না। তোর বাবা মা নাই? জি না স্যার। আচ্ছা, তুই আমাকে স্যার বলিস কেন? তুইও যেমন আমিও তেমন। স্যার দেন না কিছু টাকা। তারপর রানা পকেটে টাকা খুঁজে, কিন্তু তার কাছে তো টাকা নেই। মাত্র 5 টাকা আছে রানার কাছে। সেলি সব দূর থেকে দেখছে। কিছুক্ষণ পর রানা তার হাত থেকে ঘড়িটা খুলে দিয়ে বলে, এই নে, এটা বিক্রি করলে অনেক টাকা পাবি। না স্যার,
আপনার কাছে টাকা না থাকলে দেওয়া লাগবে না। তোকে এটা নিতে বলছি না, নিয়ে নে। স্যার আপনি অনেক ভালো। তখন রানা ছেলেটার কপালে একটা চুমু দেয়। সেলি তো সব দেখছে, সে তো রানার প্রেমে পড়ে গেছে। তারপর তারা সবাই গাড়িতে উঠে বাসায় চলে যায়। হঠাৎ সেলি সবার সামনে রানাকে বলল, এই রানা, জি ম্যাম সাহেব। তুমি আমাকে মেম সাহেব বলবা না। কেন ম্যাম সাহেব? বলতে মানা করেছি, বলবা না। বললে সমস্যা কোথায়? রানা, তুমি তোমার রুমে যাও। আচ্ছা ম্যাম সাহেব। তারপর রানা তার রুমে চলে যায়। বাবা, ওর মতো একটা ভালো ছেলেকে ড্রাইভার মানায় না। তো কি মানায়? তোমার অফিসে একটা চাকরি দিলে ভালো হতো। দেখো মা, ও তো কোনো লেখাপড়া জানে না। আচ্ছা আবু, বাদ দাও, এখন একটু বিশ্রাম নেই, কেমন? তারপর সবাই সবার রুমে চলে যায়। এইদিকে রানা রাত 11টার পর সে তার বইগুলো পড়ে। এইদিকে সেলি শুয়ে শুয়ে রানার কথা ভাবতে থাকে। আজকে রানার প্রত্যেকটা কাজ কেন জানি সেলির ভালো লাগে। তারপর সেলি রানার রুমের দিকে যায়। রানাকে দেখতে কিন্তু কিছুটা যেতে না যেতে দেখে রানার রুমে আলো জ্বলে। তারপর তাড়াতাড়ি যায়, গিয়ে দেখে রানা একটা ইংলিশ গ্রামার পড়ছে। অনেক মোটা বইটা। সেলি তো দেখে অবাক হয়ে আছে। সেলি কিছুই বুঝতে পারছে না। সেলি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। রানা বইটা পড়া শেষ করে, তারপর বইটা ব্যাগের ভেতর লুকিয়ে রাখে। তা সেলি ফলো করে ফেলেছে। তারপর সেলি তার রুমে চলে যায়, গিয়ে ভাবতে থাকে রানা আসলে কি বা কে। ভাবতে ভাবতে সকাল হয়ে যায়, কিন্তু সেলি আজ রাতে একটু ঘুমায়নি। পরের দিন সকালে রানা উঠে গাড়ি পরিষ্কার করে। এমন সময় সেলি রানার কাছে যায়। আচ্ছা রানা, তোমার বাসা কোথায়? আমার বাসা তো গ্রামে। গ্রামের নাম কি? তোমার জেলা কি, থানা কি? বিভাগ বরিশাল, জেলা ভোলা, থানা দৌলত খান, গ্রাম হ্যালিফোর্ড। বাবা, ভালোই তো। জি ম্যাম। তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছিলে? রানা হুট করে বলে ফেলে, মাস্টার্স। মানে? আরে ম্যাম সাহেব, আমি তো কোনো পড়ালেখা করিনি। তাহলে মাস্টার্স বললে কেন? আরে ম্যাম সাহেব, আমি বলতে চেয়েছিলাম যে আমার বয়স যখন 6 বছর, তখন আমি একটা স্কুলে গেলাম। তখন একজন মাস্টার আমাকে অনেক মায়ের দিল, তাই চলে আসলাম। ও জি। আচ্ছা, তোমার গ্রামে কে কে আছে তোমার? শুধু মা আছে। কেন, তোমার বাবা নেই? আমার বয়স যখন 6 বছর, তখন আমার বাবা শহরে একটা কাজে আসে আর দেশে ফিরে যায়নি। ও আচ্ছা, তুমি যে ছেলেটির সাথে আমাদের বাসায় আসছো, সে তোমার কি হয়? সে আমার বন্ধু, ছোটবেলা থেকে সে আর আমি একসাথে বড় হয়েছি। ও আচ্ছা, তুমি কাজ করো, আমি আসছি। আচ্ছা ম্যাম সাহেব। তারপর সেলি বাসায় চলে যায়। কিছুক্ষণ পর চৌধুরী সাহেবকে নিয়ে রানা অফিসে যায়। চৌধুরী সাহেব অফিসের কাছে গিয়ে রানাকে বলে, তুমি গাড়িটা নিয়ে বাসায় চলে যাও, আমি যখন বাসায় কল দিয়ে বলবো তখন তুমি আসিও। জি স্যার। তারপর রানা গাড়ি নিয়ে বাসায় যেতে লাগলো। আর এদিকে সেলি রানার রুমে যায়। গিয়ে প্রথমে রানার ব্যাগ থেকে সব জামা কাপড় উঠিয়ে ফেলে। সবকিছুর পেছনে দেখে অনেকগুলো বই। সবগুলো বই মাস্টার্সের বই, এবং সবগুলোতে রানার নাম লেখা ইংরেজিতে। তারপর একটা ডায়েরি পেল, সেখানে লেখা ছিল সিন্টারে কলেজের ভিতর সবার সেরা হয়েছে এবং একা একা জেলে বসে মাস্টার্স শেষ করে সেলি সব দেখে অনেক খুশি হয়েছে। কিন্তু জেলে থেকে মাস্টার্স শেষ করলো, এটার মানে বুঝলো না সেলি। সে সব কিছু আগের জায়গায় রেখে চলে আসে এবং তার মনে একটাই প্রশ্ন যে শহরে এসে সে কেন জেলে মাস্টার্স শেষ করলো। এইদিকে রানা জ্যামে আটকে যায়। তার পাশে একটা গাড়ি এসে দাঁড়ায়। গাড়িটা ছিল আরশির। আরশি হঠাৎ তার ডান পাশে তাকিয়ে দেখে রানা। সে তো রানাকে দেখে অনেক খুশি। সে রানাকে দেখে ডাক দেয়, এই যে মিস্টার। কিন্তু রানা খেয়াল করেনি। এই যে মিস্টার রানা সাহেব। তারপর রানা তার দিকে তাকালো। রানা দেখে সেদিনের মেয়েটা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? জি ভালো। ট্রাফিক সিগন্যালে পড়ে গেল আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে। আর সে এমন সময় বলল, মিস্টার রানা, আপনাকে আমার বাবা বলেছে দেখা করতে। কোথায় পাবো আপনার বাবাকে? তখন আরশি একটা কাগজ ছুঁড়ে মারলো আর বলল, এখানে সব লেখা আছে। আচ্ছা। তারপর রানা চলে যায় বাসায়। তখন সেলি বলল, আচ্ছা, তোমার বন্ধু কোথায় থাকে? কেন? না এমনি। মিরপুর 11 সি ব্লক। তার নাম কি? তার নাম কাব্য আহমেদ।
আচ্ছা চলো তো একটু তার কাছে। কেন? আমার কাজ আছে, আর তুমি ড্রাইভার, আমি যেটা বলবো সেটা করবে, ওকে? জি ম্যাম সাহেব। তো চলো। তারপর রানা গাড়ি নিয়ে বের হয় কাব্যর কাছে, সে চলে যায়। তখন সেলি বলে, তুমি গাড়িতে থাকো, আমি আসছি। জি। তারপর সেলি কাব্যের কাছে যায়। আচ্ছা কাব্য ভাইয়া, রানা আসলে কে? এটা কোনো প্রশ্ন হলো? মানে কাব্য কোন ক্লাসে পড়ে, আর সে জেলে কেন গেল? আপনাকে এত কিছু কে বলেছে? এখন বলবে কিনা, নাকি তাকে চাকরি থেকে বের করে দিব? তারপর কাব্য সব কিছু খুলে বলে। সব শুনিয়ে সেলি একটু পিছনে চলে যায়। কি বলেন এসব আপনি? এটাই সত্যি। আচ্ছা রানা কি কোনো রিলেশন করে? না, কিন্তু কিন্তু কি? তার চাচাতো বোনের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল। হয়নি কেন? রানা শহরে চলে আসে, তাই। এটা 5 বছর আগের কথা। ও হয়তো এখন তার বিয়ে হয়ে গেছে। আচ্ছা ধন্যবাদ আপনাকে রানার ব্যাপারে সব বলার জন্য। আচ্ছা রানা কোথায়? গাড়িতে আছে। আচ্ছা ভাইয়া, একটা অনুরোধ করব। জি বলেন। এসব কথা রানাকে বলিয়েন না প্লিজ। এভাবে বলছেন কেন? ওকে বলবো না। ঠিক আছে, ভালো থাকবেন। তারপর সেলি গাড়িতে গিয়ে বসে। তখন কাব্য রানাকে ডাক দেয় এবং অনেক কথা বলে। অতঃপর সেলি আর রানা চলে যেতে লাগলো। গাড়ি করে যেতে লাগলো, এমন সময় সেলির কাছে তার বাবা কল দেয়। মা, তুমি কোথায়? কেন বাবা? ড্রাইভারকে যদি একটু বলতে গাড়িটা নিয়ে আসতে। ড্রাইভার আমার সাথেই আছে, তোমার অফিসের নিচে আছে, আসো। ওকে দাঁড়া, আমি আসতেছি। কিছুক্ষণ পর চৌধুরী সাহেব গাড়িতে এসে বসে। কিছুক্ষণ পর সেলি তার বাবাকে বলল, বাবা একটা কথা বলবো। বলো। ড্রাইভারকে একটা মোবাইল কিনে দিলে কেমন হয়? আমি এটা ভাবছি। তো কিনে দাও। তারপর চৌধুরী সাহেব বলল, ড্রাইভার গাড়িটা মার্কেটের দিকে নাও। জি স্যার। কিছুক্ষণ পর একটা মার্কেটের কাছে গিয়ে থামে। তখন সেলি এবং তার বাবা মার্কেটে ঢুকে, আর রানা বাইরে বসে আছে। তারা একটা ভিভো Y1s মোবাইল কিনলো। তারপর এসে রানাকে মোবাইলটা দিল। রানা নিতে চায়নি, কিন্তু সেলি অনেক জোর করে দিয়েছে, বলেছে না দিলে চাকরি করতে পারবে না। তারপর তারা বাসায় চলে আসে। রানা একটু ঘুরতে বের হয়। হঠাৎ মনে হলো আরশির বাবার কথা, তাই সে ওই ঠিকানায় চলে যায়। গিয়ে দরজায় নক করতে আরশি এসে দরজা খুলে। তুমি আসছো? জি। আপনার বাবা কোথায়? রুমে আছে। ওকে চলেন। তারপর আরশি তার বাবার রুমে রানাকে নিয়ে যায়। বাবা দেখো কে আসছে। কে রে মা উনি? এই ছেলেই তোমাকে সেই দিন হাসপাতালে নিল অ্যাম্বুলেন্স থেকে। ও বাবা তুমি, বসো বাবা বসো। সমস্যা নেই আঙ্কেল। আচ্ছা তোমার নাম কি, থাকো কোথায়? আমি রানা, তাকে চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়ি কি করো? তাদের গাড়ির ড্রাইভার। ও তোমার বাসা কোথায়? আমার বাসা ভোলাতে। তোমার বাবা কি করে? আমার যখন 5 বছর বয়স তখন সে শহরে আসে কাজ করতে, কিন্তু আর বাসা যায়নি। ও। এমন সময় রানার ফোনে কল আসে। সেলি কল দিয়েছে। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কোথায় আছো? এক বাড়িতে আসছি। কেন? এমনি। 20 মিনিটের মধ্যে বাসায় আসবা। জি ম্যাম সাহেব। তারপর রানা কল কেটে দেয়। আমি আসি আজ আঙ্কেল। আজ প্রথম আমার বাড়িতে এসেছো, আর কিছু না খেয়ে চলে যাচ্ছ? অন্য সময় খাবো। ম্যাম সাহেব কোথায় জানি যাইবে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে, আবার এসো। জি আসি, আসসালামু আলাইকুম। তারপর রানা চলে আসে, পিছু পিছু আরশিও আসে। আরশি রানাকে বলে, দেখে তো মনে হয় না যে এতটা চালাক। কি করলাম আমি? কি করনি সেটা বলো। কি করেছি সেটা তো বলবেন। তোমার নাকি মোবাইল নাই, তাহলে এটা কার মোবাইল? কিছুক্ষণ আগে ম্যাম সাহেব এটা কিনে দিয়েছে। ওই নাম্বারটা দাও। কেন? বাবার যদি কখনো তোমাকে দেখতে মন চায় কল দিব। 018 তারপর নাম্বার দিলাম। ধন্যবাদ। আমি যাই। তারপর রানা বাসায় চলে আসে। এত সময় কোথায় গিয়েছিলে? ওই যে একদিন একটা লোককে হাসপাতালে নিয়েছিলাম, সেই লোককে দেখতে গেলাম। তার বাসা চেনো কিভাবে? তার মেয়ে দিয়েছে। মেয়ে দিয়েছে মানে? আরে গতকাল রাস্তায় তার সাথে দেখা হয়েছিল, তখন সে দিয়েছিল। তার মেয়ে কতটুকু? লম্বায় আপনার মতো। এত বড় মেয়ের সাথে তুমি কথা বলবে কেন? সে আমায় আগে ডাকছিল। ডাকলে কথা বলতে হবে? কথা বললে কি হয়? আমার কষ্ট হয়। আপনার কষ্ট হবে কেন? সেটা তুমি বুঝবে না। বুঝিয়ে বললে অবশ্যই বুঝবো।
আমার হিংসা হয়। কিন্তু কেন? আচ্ছা তুমি বলো তো, যদি কেউ কাহাকেও ভালোবাসে তখন তাহাকে অন্য মেয়ের সাথে দেখলে তার কেমন লাগে? অনেক খারাপ লাগে, কিন্তু এটার সাথে আমার উত্তরের মিল কোথায়? কারণ আমি তোমায় ভালোবাসি। হোয়াট? রানা পিছু হয়ে যায়, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এই কথা শুনে। রানা, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, আপনি কি সুস্থ আছেন? আমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে? মনে হচ্ছে। আমি সুস্থ এবং অনেক ভেবে চিন্তে বলছি আমি তোমায় ভালোবাসি। কেন? আপনারা আমাদের মতো গরিবদের জীবনে এসে আমাদের সাথে এমন অভিনয় করতে আছেন, একটু বলবেন প্লিজ? আমি সত্যি তোমায় ভালোবাসি। আচ্ছা, আপনি আমার সম্পর্কে কিছু জানেন? যতটুকু জানি তা দ্বারা বোঝা যাচ্ছে আমি তোমার কাছেই সুখে থাকবো। কি জানেন? তুমি খুন না করে 5 বছর জেলে ছিলাম এবং সেখানে মাস্টার শেষ করেছো, এবং 3 বছর হলো তুমি গ্রামে কোনো যোগাযোগ করনি। তোমার চাচাতো বোনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এখন তার বিয়ে হয়ে গেছে। এত কিছু জানলেন কি করে? ভালোবাসি তোমায়, আর না জেনে তো ভালোবাসিনি। প্লিজ আমায় ফিরিয়ে দিও না, প্লিজ। আমার পক্ষে জীবনও সম্ভব না। এটা বলে রানা তার রুমে চলে যায়। সেলি একা একা দাঁড়িয়ে বলে, আমি তোমাকে আমার করেই ছাড়বো। পরের দিন সকালে সেলি মার্কেট করতে যায়, সাথে রানাকে নিয়ে যায়। রানা গাড়িতে বসে বসে আরশির সাথে কথা বলে আর সেলি মার্কেটে যায়। মার্কেট শেষ করে আসার সময় কিছু বখাটে ছেলেদের সাথে ধাক্কা খায়। তখন সেলি বলে, সরি। তাদের লিডার বলে, সরি কেন বলছো বাবু? মজা লাগছে তো, আরেকটা দেও গো। কি হচ্ছে? আমি সরি বলছি তো। আরে এত রাগ করো কেন? রাগ করলে তোমার গালগুলো সুন্দর দেখায়। বস, তাহলে একটু মজা নেন। তুই এতদিনে একটা আমার মনের কথা বললি। তখন সে সেলিকে জোর করে কিস করতে যায়, কিন্তু সেলি চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে। রানা দূর থেকে দেখতে পেল, তাই সে তাড়াতাড়ি যায় সেখানে আর গিয়ে তাদের লিডারকে দেয় এক লাথি। সে গিয়ে একটু দূরে পড়ে আর উঠে বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? মার শালাকে। শুরু হয়ে যায় তামিল মুভির মতো মায়ের পিঠ। অনেকক্ষণ মারামারি করে রানা সবাইকে মেরে শুয়ে রেখেছে। কিছুক্ষণ পর পুলিশ আসে, রানাকে ঘেরাও করে ফেলে এবং বলে, বড় পুলিশ, নিয়ে চলো এই ছেলেকে। স্যার, আপনাদের কিছু কথা বলতে চাই। আসলে সব দোষ এই ছেলেগুলোর। তারপর সেলি সব কিছু বলে এবং তার বাবার পরিচয় দেয়। তখন পুলিশ ওই ছেলেগুলোকে গ্রেফতার করে। যাওয়ার সময় লিডার বলে, তোকে আমি নষ্ট করব দেখিস। আর এই ছেলে শুনে রাখ, আমার ভাই কালু মাস্তান তোকে ছাড়বে না। কালু মাস্তানের নাম শুনে রানার সমস্ত রক্ত মাথায় উঠে যায়। তারপর রানা বাসায় চলে আসে। তার রুমে গিয়ে একটু ঠান্ডা হয়, তারপর গোসল করতে যায়। এমন সময় সেলি তার রুমে আসে। সেলি আসার 2 মিনিট পর আরশি কল দেয়। কলটা সেলি রিসিভ করে। কেমন আছেন? কথা বলেন। আজকে বিকেল 5টায় একটু আমাদের বাসে আসেন, আমরা ঘুরতে যাব। বাই। সেলি কলটা কেটে দেয় এবং নিজে নিজে বলে, 5টা কেন, 10টা বাজলেও সে যাবে না। এমন সময় রানা খালি গায়ে বাথরুম থেকে বের হয়, শুধু তাওয়ালে পড়ে। হঠাৎ তাওয়ালটা একটু খুলে আবার ভালো করে পরবে তাই, কিন্তু খোলার সাথেই সেলি সব দেখে ফেলল। সেলি চিৎকার দিয়ে উঠল। রানা দৌড়ে তার বাথরুমে চলে যায় আর দরজাটা একটু ফাঁক করে বলে, আপনি এখানে কেন? আরে স্বামীর ঘরে আমি না আসলে কে আসবে? বের হন, এখনই বের হন। তুমি এখানে আসো। জীবনও আসবো না। আমিও দেখবো তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারো। প্লিজ যান। তুমি যদি না আসো তাহলে আমি এখন চিৎকার করে বলবো যে তুমি আমায় রেপ করতে চাইছো। এটা কি মেয়ে নাকি দাজ্জাল? কি বললাম? কিছু না। কষ্ট করে আমার বিছানা থেকে প্যান্ট শার্টটা একটু দিতে পারবেন? অবশ্যই। তোমার কাজ না করলে কার কাজ করব? আগে দেন। তারপর রানা সব কিছু পরে রেডি হয়ে বের হয়। আয়নার সামনে চুলগুলো ঠিক করে পেছনে ঘুরবে এমন সময় সেলি ধাক্কা মেরে খাটে ফেলে দেয় এবং রানার বুকে উঠে বসে সেলি। আমি কি দেখতে খারাপ? না তো। তাহলে আমায় ভালোবাসো না কেন? এমনি। আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি আমায় ভালোবাসো না? চোখে তাকানোর কি আছে? রানা অনেক আগে থেকে সেলিকে ভালোবাসে, কিন্তু সেলি বড় লোক দেখে বলে না। ওই দেখো, ওইটা কি? রানা অন্যদিকে তাকাতে সেলি রানার গালে কিস করে দেয়।
এবং অনেকক্ষণ ধরে রাখে। এটা কি করলেন আপনি? কেন? আমার ভালোবাসার আদর নিলাম। ছি, আপনি এমন কেন? কেমন? যদি কেউ দেখে ফেলতো? কেউ দেখবে না। যদি দেখে ফেলতো তাহলে কি হতো? সেটা আমার ব্যাপার। কচু সরেন। ভালোবাসো আমায়? জি না। কেন? আমি দেখতে খারাপ? তা কিন্তু কিন্তু কি? আপনার আর আমার কখনো মিল হবে না। কেন হবে না? আপনার বাবা মা এত দূরে আপনাকে বিয়ে দিবে না। তোমাকে ঘর জামাই রাখবো। তাছাড়া আপনি কোথায় আর আমি কোথায়? কেন? আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কষ্ট পেতে পারবো না। এটা বলে রানা রুম থেকে বের হয়ে যায়। সেলির রুমে যায়। পরের দিন সকালে রানা গাড়ি নিয়ে বের হয়। এমন সময় আরশি কল দেয়। জি বলেন। বিকেলে কোথায় ছিলে? কেন, বাসায়। কি করছো? কিছু না। তাহলে আমি কি বললাম, করনি কেন? কখন কি বলছেন? তুমি জানো, তোমার জন্য আমি রাত 8টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম শাড়ি পরে। কেন, আর কার জন্য? তোমার জন্য। আমি বলছি নাকি অপেক্ষা করতে? গতকালকে আমি তোমাকে কল দিয়ে বলেছিলাম না আমরা বিকেলে ঘুরতে যাব? কখন? সকালে। আমি তো ফোন রিসিভ করিনি। তাহলে কে করেছে? জানি না। ও আজকে একটু আমাকে নিয়ে ঘুরতে যেতে পারবে? কখন? বিকেলে। চেষ্টা করব। ওকে। তারপর কল কেটে দেয়। রানা সারাদিন চৌধুরী সাহেবের সাথে ছিল। দুপুর 3টার সময়ই বাসায় যায়, গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নেয়। তারপর নিজের রুমে যাওয়ার সময় সেলি এক টান মেরে সেলির রুমে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে ফেলে। কি হচ্ছে এসব? আমার স্বামীকে আমি আদর করব, তাতে তোমার কি? হ্যাঁ, বললি হলো। গাছে কাটার গোপে তেল। কাঁঠাল যেহেতু ধরেছে তো গোপনের তেল তো লাগাতে হবেই। ছাড়ুন আমাকে, কেউ দেখে ফেলে সমস্যা হবে। দেখবে নাকি? এটা বলেই সেলি রানার 2 ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। অনেকক্ষণ রাখে, দুজনেই চোখ বন্ধ করে আছে, কেউ কিছু বলছে না। কিছুক্ষণ পর তারা ফিরে আসে বাস্তব জীবনে। দরজায় টোকা দেওয়ার আওয়াজে সেলির আম্মু দরজা টোকাচ্ছে খোলার জন্য। সেলি তো ভয় কাঁপতে থাকে। সেলির থেকে বেশি ভয় কাঁপছে রানা। তারা ভয় বেশি পায় এজন্য যে ছোট্ট একটা রুমে তারা, যেখানে লুকানোর কোনো ব্যবস্থা নেই। প্রায় 2-3 মিনিট ধরে সেলির আম্মু দরজা নক করছে। কি করবে তারা বুঝতে পারছে না। কিছুক্ষণ পর সেলি দরজা খুলে আর রানা দরজার আড়ালে লুকায়। কি রে, দরজা খুলতে এত সময় লাগে কেন? আসলে আম্মু, আমি বাথরুমে ছিলাম। কি রে, তুই এত কাঁপছিস কেন? এমনি। সত্যি করে বল, কি হয়েছে? আসলে আসলে আম্মু, বাথরুমে তেলা পোকা ছিল, তাই। তাই তুই এত কাঁপছিস? আচ্ছা, রুমটা এত এলোমেলো কেন? আর দরজাটা এমন কেন? এটা বলার সাথে সাথে সেলি তো মরার মতো অবস্থা, রানা অজ্ঞান হওয়ার মতো অবস্থা। দরজাটা তো ময়লা কেন? আমি পরিষ্কার করবো, তুমি যাও। আচ্ছা। তারপর আম্মু চলে যায়। সেলি আর রানা তো ভয়ে ভয়ে শেষ। রানা অনেক রেগে চলে যেতে লাগলো। সেলি হাতটা ধরে ফেলে। ছাড়ুন। আর একটু আদর করি। আজকে রাতে ছাদে আসেন, অপেক্ষা করবো আপনার জন্য। ঠিক আছে। এটা বলে রানা তার রুমে চলে যায়। ভয় কিচ্ছু ভালো লাগছে না, তাই শুয়ে পড়ল। শোয়ার সাথে সাথে ঘুমের রাজ্যে চলে গেল। এদিকে আরশি কল দিতেই আছে, কেউ রিসিভও করে না। রাতে রানা ছাদে সেলির জন্য অপেক্ষা করে। সেলি ছাদে যায়। বলো, কি বলবা? আপনি কি আমাকে বাড়ি থেকে তাড়াতে চান? না তো। দেখুন, আপনি যেগুলো করছেন এগুলো অবৈধতা। এগুলো বিয়ে আগে করা মানে জীবন নষ্ট করা। একটু ভাবেন যে আপনার স্বামীর হক এইগুলো। দয়া করে আমাকে আর এইসব অবৈধ কাজে জড়িয়েন না প্লিজ। আচ্ছা, ভেবে দেখবো। এখন আমি যাই, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা, বাই। তারপর সেলি চলে যায় ঘুমাতে। পরের দিন সকালে সেলিকে কলেজে নিয়ে যায় রানা। সোজা যাও। ডানে তো আমার কলেজে। আমার কাজ আছে, সোজা যাও। তারপর কোথায়? বামে গেলে একটা কাজী অফিস আছে, সেখানে চলো। কাজী অফিসে কি? তোমাকে এখন বিয়ে করবো আমি। রানা গাড়ি দাঁড় করিয়ে ফেলে।
কি বলেন এসব আপনি? ঠিকই বলছি। তোমাকে বিয়ে করার পরে মেলামেশা করলে তো আর কোনো অবৈধ হবে না। আপনি ভেবে বলছেন? অনেক চিন্তা করেই বলছি। দেখুন, আপনি এটা আবেগে বললেন। যখন আমার থেকে ভালো কাউকে পাবেন তখন আমাকে ছেড়ে দেবেন। যাবো না ছেড়ে। তারপরও আমি বিয়ে করব না। তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি আমায় ভালোবাসো না? ভালোবাসি, কিন্তু কোনো কিন্তু নেই, ভালোবাসলেই হবে। এখন চলো। তারপর তারা কাজী অফিসে চলে যায়। বিয়ে করে ফেলকে দুজনেই সাইন দিয়ে দেয়। বলুন কবুল। কবুল কবুল কবুল। আপনিও বলেন কবুল। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। তারপর তাদের বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যায়। তারা বাসায় চলে আসে। রাতে ছাদে আসিও কেমন? জি ঠিক আছে। তারপর যে যার মতো চলাফেরা করে। রাতে রানা ছাদে যায়, গিয়ে দেখে সেলি শাড়ি পরে একটা চাদর গায়ে দিয়ে বসে আছে। শাড়ি পরলে আপনাকে অনেক সুন্দর লাগে। তাই? জি। আমাকে আপনি বলবা না, তুমি বলবা, ওকে? আমি তোমার বিয়ে করা বউ, বুঝলে? জি। তাহলে শুধু একবার বলো। কি? ভালোবাসি। একবার কেন, 1000 বার বলবো ভালোবাসি। তারপর সেলি রানাকে তার চাদরের ভেতর নিয়ে যায় এবং কিস দেয়। ছাদে সেলি একটা বিছানা করে রাখে, সেখানে শুয়ে পড়ে দুজনে। শুরু হয়ে যায় তাদের ভালোবাসার মিলন, অর্থাৎ বাসর রাত। দুজনেই আজ অনেক খুশি। সেলি লজ্জায় লাল হয়ে গেছে, লজ্জায় মুখখানি উঠায় না, রানার বুকে মাথা লুকিয়ে রাখে। রানার পুরো মুখে লিপস্টিকের দাগ। অনেকক্ষণ তারা তাদের ভালোবাসায় ডুবে যায়। সকালে পাখির ডাকে ঘুম ভাঙে তাদের। সেলি উঠে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর রানাও উঠে চলে যায় গোসল করতে। আর সেলি শাড়ি পরে তার আম্মুকে বলে, কি রে, তুই হঠাৎ শাড়ি পরলি? হঠাৎ ভালো লাগলো তাই পরলাম আর কি। ও। তারপর সেলি নিজের রুমে যায় এবং রাতের কথাগুলো নিয়ে ভাবতে থাকে আর নিজে নিজেই লজ্জা পায়। এইদিকে রানা তার রুমে খাবার খাচ্ছে। সেলি ছাদে যাওয়ার সময় দেখে রানা খাবার খাচ্ছে। তখন রানার রুমে চলে যায় এবং গিয়ে দরজা বন্ধ করে ফেলে এবং রানার কাছে গিয়ে বলে খাবার দিতে। তখন রানা সেলিকে খাওয়া দেয় আর সেলি রানাকে। এইভাবে চলতে থাকে তাদের জীবন। রানা আরশির সাথে আর কোনো যোগাযোগ রাখে না। একদিন সন্ধ্যায় সেলি তার বাবা তার মা হোটেলে যায় ডিনার করতে। ড্রাইভারও যায়, অর্থাৎ রানা। সবাই ভেতরে ঢুকে যায়। তখন রানা গাড়িতে বসে আছে। ওয়েটার। জি স্যার। কি খাবে তোমরা, অর্ডার করো। সেলি অনেক কিছু অর্ডার করে। আচ্ছা, আপনাদের ওয়াশরুমটা কোথায়? নিচে ম্যাম। আচ্ছা, আমাকে একটু দেখিয়ে দিবেন ম্যাম? জি ম্যাম, অবশ্যই আসুন প্লিজ। তোমরা অর্ডার করো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা যা। তারপর সেলি ওয়েটারের সাথে নিচে নামে। নিচে গিয়ে ওয়েটারকে বলে, ভাই পার্সেল হবে। জি ম্যাম। আচ্ছা, আমি ওইখানে যা যা অর্ডার করেছি তাতে একটু পার্সেল হবে। জি ম্যাম। কত টাকা? মোট পার্সেলে 380 টাকা। তারপর সেলি তার ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে দিয়ে বলে, এই নিন, বাকি 120 টাকাটা আপনার। একটু তাড়াতাড়ি পার্সেলটা আমাকে দিবেন, আর ওইখানেগুলো হওয়ার আগেই দিবেন। হ্যাঁ, আর একটা কথা, এটা ওইখানে বলবেন না। আমি এখানেই দাঁড়িয়ে আছি, আপনি এখানে নিয়ে আসেন। আচ্ছা ম্যাম। কিছুক্ষণ পর, ম্যাম এই নেন আপনার পার্সেল। ধন্যবাদ ভাই। সেলি পার্সেলগুলো নিয়ে গাড়িতে গিয়ে বসে রানার কাছে। এনো, হ্যাঁ করো। রানা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলের দিকে। তাকিয়ে আছো কেন? আমি তোমার বউ, অন্য কেউ নই। জানি তো। তাহলে হ্যাঁ করো। তারপর সেলি রান্নাকে খাইয়ে দেয়। রানাও সেলিকে খাইয়ে দেয়। খাওয়া শেষে সেলি রান্নাকে একটা কিস দেয়, রানাও সেলিকে একটা কিস দেয়। তারপর সেলি ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর তারা চলে আসে। এইভাবে চলতে থাকে 1 বছর। এইদিকে কালু মাস্তানের ছোট ভাই জেল থেকে ছাড়া পায়। সে তার ভাইকে বাসায় এসে বলে, ভাইয়া আমার একটা মেয়ে পছন্দ হয়েছে। কে সে? চৌধুরী সাহেবের মেয়ে। তো কি করবি এখন? তার কারণে আমি জেলে গিয়েছিলাম। আমি কথা দিয়েছি তাহাকে বিয়ে করবই। তাহলে চল। তারপর কালু মাস্তান তার ভাই কিছু লোক নিয়ে সেলিদের বাসায় যায়। আপনারা কারা? আমাকে আপনি চিনবেন না। আপনার মেয়েকে আমার ছোট ভাই ভালোবাসে, তাই বিয়ের দিন তারিখ ঠিক করতে এসেছি। আপনার ভাই কি করে?
আমার সব কিছু তার নামে লিখে দেব। আমার মেয়েকে জিজ্ঞেস করে নেই। এমন সময় রানা আর সেলি কোথা থেকে যেন আসছে একে অপরের হাত ধরে। রানা তো কালু মাস্তানকে দেখে পুরোই গরম। এমন সময় চৌধুরী বলল, শেলি, তোকে এই ছেলে ভালোবাসে, এখন তোকে বিয়ে করবে। আগামী মাসে তোদের বিয়ে। এমন সময় সেলির আম্মু আসে। রানা সেলির হাতটা ছেড়ে দেয়। আমি ওনাকে বিয়ে করতে পারবো না। কেন? আমার ভাই দেখতে খারাপ? আসলে আমি একজনকে ভালোবাসি। কাকে? রানাকে। একটা ড্রাইভারকে তুই ভালোবাসিস? তো কি হয়েছে? এমন সময় চৌধুরী সাহেব সেলিকে একটা থাপ্পড় মারে এবং সেলি গিয়ে তার মায়ের কাছে গিয়ে পড়ে। এই ড্রাইভারের বাচ্চা, বের হ আমার বাড়ি থেকে। এই ছেলে 6 বছর আগে একটা খুন করে 5 বছর জেলে থাকে। কি বলেন এইসব? আর সেই কোনটি মাস্তান করে? চুপ কর ড্রাইভারের বাচ্চা। এখন শেলি শোন, আগামীকাল তোর বিয়ে। আমি বিবাহিত। কি বলস এইসব? রানাকে আমি 1 বছর আগে বিয়ে করি। সমস্যা নেই, ডিভোর্স দিয়ে দিলেই হবে। আমার জীবন থাকতে আমি সেখানে সাইন করব না। আমিও করব না। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? শালাকে মেরে ফেল। তারপর কিছু লোক রানাকে মারতে মারতে বাসা থেকে বের করে ফেলে। মা, তুই ওকে ভুলে যা। কিভাবে বলবো মা? আমি যে প্রেগনেন্ট, আমার পেটে রানার বাচ্চা। এটা বলার সাথে সাথে চৌধুরী সাহেব অনেক রেগে যায় এবং রেগে সেলির পেটে লাথি মারে। সেলি অজ্ঞান হয়ে যায়। তারপর সেলিকে হাসপাতাল নেওয়া হয়। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলে যে সে সুস্থ আছে, কিন্তু তার বাচ্চাটা মারা যায়। এটা শুনে সবাই খুশি হয়। আর এদিকে রানাকে অনেক মারে। অনেক মারার পর ডিভোর্স পেপারে রানার হাতের সাইন নাই, কিন্তু রানার অবস্থা মরার মতো। রানা কিছুই বলতে পারে না। তারপর রানাকে নদীতে ফেলে দেওয়া হয়। আর কাব্যও কিছু শুনতে পায়নি। এদিকে 5 দিন পর সেলিকে বাসায় আনে। সে তো কান্না করতে করতে শেষ। তাকে বলা হয়েছে রানাকে মেরে ফেলা হয়েছে। সে শুনে তো পাগল হয়ে যায়। আজ সেলির বিয়ের বরপক্ষের সবাই চলে আসে। এমন সময় কাব্য আসে রানার সাথে দেখা করতে। তারপর চৌধুরী সাহেব কাব্যকে সব বলে। কাব্য শুনে তো পুরোই শেষ। কিন্তু রানাকে মেরে ফেলেছে এটা তো চৌধুরী সাহেব জানতেন না। তিনি সেলিকে মিথ্যা বলেছে, কিন্তু রানাকে যে সত্যিই মেরে ফেলেছে এটা কিছুক্ষণ পর এসে কালু মাস্তানের ছোট ভাই বলে। এটা শুনে কাব্য আর চৌধুরী সাহেব একটু পিছনে যায় এবং কাব্য দিনের সব কথা চৌধুরী সাহেবকে বলে ফেলে। তাই চৌধুরী সাহেব বলল, আমার মেয়েকে এখানে বিয়ে দিবি না? জোর করে নিয়ে যাব। এটা বলে চৌধুরী সাহেবকে আর কাব্যকে কিছু লোক আটকে ফেলে। আর কালু মাস্তান তার ছোট ভাই উপরে যায়। সেলির রুমে গিয়ে দেখে দরজা বন্ধ করা। অনেক আওয়াজ করে, কিন্তু দরজা খোলা হয় না। তাই দরজা ভেঙে ফেলে। দরজা ভেঙে যা দেখলো তা বলার মতো নয়। দেখলো সেলি ফাঁস দিয়েছে। অনেক আগেই সে মরে গেছে, এখন ঝুলতেছে। এটা দেখে কালু মাস্তান ও তার ভাই তাদের লোকগুলোকে নিয়ে পালিয়ে যায়। কাব্য, চৌধুরী সাহেব ও তার স্ত্রী গিয়ে দেখে সেলি ঝুলছে। সেলির আম্মু, বাবা সবাই কান্নায় ভেঙে পড়ে যায়। কাব্য সান্ত্বনা দিচ্ছে, কিন্তু একমাত্র মেয়ে বলে কথা। সেলির আম্মু সেলির বাবাকে দোষ দিচ্ছে। এই সব কিছু তোমার জন্য হয়েছে। আমি তো খারাপ কিছু চাইনি মেয়ের। এখন এইসব বিষয় বাদ দেন। এখন লোক যেন যাওয়ার আগেই কিছু একটা করতে হবে, না হলে পরে সমস্যা হবে। তারপর তারা সেলির লাশ নামায় এবং নিজেরা গোসল করায়। তারপর জানাজা শেষ করেই মাটি দিয়ে দেয়। 2 দিন হলো কাব্য রানাকে খুঁজতে থাকে, কিন্তু রানাকে পাওয়া গেল না। এইদিকে নদীতে জেলেরা মাছ ধরতে যায়। এমন সময় রানাকে দেখতে পায়। হালকা শ্বাস নিচ্ছে। তখন তারা সবাই মিলে রানাকে হাসপাতালে ভর্তি করে। অনেক রক্তের প্রয়োজন পড়ে। তারপর একদিন আরশি তার বাবার কিছু টেস্টের রিপোর্ট নিতে আসে। তখন সে রানাকে আইসিইউতে দেখে। তারপর দেখে কিছু লোক আইসিইউর সামনে বসে আছে। আরশি জিজ্ঞেস করলো, রানা এখানে কেন? আপনি ওনাকে চিনেন? জি, কিন্তু কি হয়েছে ওর? কারা জানি ওনাকে মেরে ফেলতে চাইছিল। ওনাকে অনেক মারে ছুরি দ্বারা। তারপর ওনাকে নদীতে ফেলে দেওয়া হয়। আমরা মাছ ধরতে গিয়ে ওনাকে পেয়েছি। এখন নাকি ওনার রক্ত লাগবে, কিন্তু আমাদের কাছে টাকাও নাই। আর ওনাকে চিনিও না যে ওনার পরিবারকে খবর দেব। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আসতে পারেন, ওনাকে আমি দেখব। কিন্তু আপনি কে? আমি ওনার হবু বউ। তাহলে আমরা আসি, কেমন?
জি। তারপর আরশি ডাক্তারের সাথে কথা বলে রক্ত দেয় আরশি নিজে, এবং হাসপাতালের যত বিল এসেছে সব পরিশোধ করে দিল। 5 দিন হয়ে গেল, রানার এখনো জ্ঞান ফিরেনি। 24 ঘন্টা আরশি রানার কাছে থাকে, বাসায় যায় না আরশি। 6 দিন রাতে রানার জ্ঞান ফিরে। রাত 12:50 বাজে। তখন আরশি রানার পাশে বসে বসে ঘুমাচ্ছে। এমন সময়ই রানা বলে ওঠে, শেলি, শেলি, শেলি। আরশির ঘুম ভেঙে যায়, দেখে রানার জ্ঞান ফিরেছে। আরশি গিয়ে ডাক্তার নিয়ে আসে। ডাক্তার এসে একটা সুই দিয়ে দেয় এবং বলে, শেলিকে আমি জানি না ডাক্তার। শেলিকে এখানে আনার চেষ্টা করুন, তাহলে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জি ডাক্তার। তারপর আরশি চিন্তায় পড়ে যায়, কে এই সেলি, কোথায় পাবো তাকে। তারপর চৌধুরী মঞ্জিল খুঁজতে থাকে আরশি, কিন্তু ঢাকা শহর বলে কথা, চৌধুরী মঞ্জিল তো অনেকগুলো। একদিন খুঁজতে থাকে, কিন্তু সেলি রানা নামে কোনো ড্রাইভারকে কেউ চিনে না। হঠাৎ ঘটনাক্রমে কাব্যের সাথে আরশির একটা ধাক্কা খায়। তখন কাব্য বলে, চোখ কোথায় রেখে হাঁটেন? ভাই, চোখ চোখের জায়গায় আছে, কিন্তু মনটা মনের জায়গায় নেই। কেন, কি হলো আপনার? আপনাকে বলে আমার কি হবে? বলেন, হয়তো মনটা একটু ভালো হবে। আমি চৌধুরী মঞ্জিল খুঁজতেছি। কেন, আর কোন চৌধুরীর মঞ্জিল? তারপর আরশি সব খুলে বলে। শোনার সাথে সাথে কাব্য যেন নতুন জীবন ফিরে পেয়েছে। সত্যি রানা বেঁচে আছে? আপনি রানাকে চেনেন নাকি? রানাকে আমি গত 8 দিন ধরে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। কেন, রানা আপনার কি হয়? আমি আর রানা বন্ধু, ভাইয়ের মতো। আমি আর রানা একসাথে ঢাকায় আসি। তাহলে আপনি নিশ্চয় জানেন যে সেলি কে? জানি। সেলি কি হয় রানার? বউ। আরশি কথাটা শুনিয়ে যেন সে নিজের মধ্যেই নেই, হারিয়ে গেছে অজানা এক দেশে। সে বিবাহিত? তার বউ প্রেগনেন্ট ছিল। ছিল মানে? এখন কোথায়? সে আর দুনিয়াতে নেই। মানে? সে আত্মহত্যা করেছে। কি বলছেন আপনি এসব? আমি কিছুই বুঝছি না। তারপর কাব্য সব খুলে বলে। সব শুনেই আরশি কেঁদে দেয়। একটা মানুষের জীবনে এত দুঃখ? রানা এখন কোন হাসপাতালে? ঢাকা ধানমন্ডিতে আছে। তাহলে চলেন। তারপর তারা রানার কাছে যায়। তারা যাওয়ার 10 মিনিট পর রানার জ্ঞান ফিরে। রানা তো কাব্যকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দেয়, কাব্যও কেঁদে দেয়। তারপর রানা বলে, শেলি কোথায় আছে? আমাকে দেখতে আসেনি? খবর দেয়নি। বিয়ে হয়েছে? না। সত্যি? আমি সেলিদের বাসায় যাই, তোরা থাক। এই তুমি তো অসুস্থ, পরে যাও। না, আমি আমার শেলিকে দেখে আসবো আগে। ও বাসায় নাই। কোথায় গেছে? অনেক দূরে বেড়াতে গিয়েছে। কোন জায়গায়? কবরস্থানে। কাব্য, কি বলস, বুঝিয়ে বল। তারপর কাব্য রানাকে সব বলে। শুনি রানা তো আর নিজের মধ্যে নেই, কান্না করতে করতে শেষ। পাশ থেকেই একটা খিচি হাতে নিয়ে বলে, নিজেকে আমি আর রাখবো না, আমি আমার বউ বাচ্চার কাছে চলে যাব। মরে গেলে কোনো কিছুই হবে? তাহলে তোর মতো হাজারো মানুষ এমন নষ্ট হবে। কি বলতে চাস? তোকে যারা জেলে পাঠিয়েছে তারাই তোর জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছে। এদেরকে একটা শিক্ষা দে, তাহলে তোর বাচ্চা, তোর স্ত্রী মরে শান্তি পাবে। তারপর রানা কেচিটাকে হাত থেকে ছুঁড়ে মেরে হাতের মুঠটা শক্ত করে, দাঁতগুলো শক্ত করে বলে, আমি ছাড়বো না কালু মাস্তানের বাহিনীদের। কালু মাস্তানকে তুমি চেনো? চিনি মানে? ও আমার জীবনটা নষ্ট করে ফেলছে। ও শুধু তোমার নয়, তোমার মতো হাজারো মানুষের জীবন নষ্ট করেছে। 6 বছর আগে ও আমার চাচাকে হত্যা করেছে। তোমার চাচার নাম কি ছিল? সবাই খান সাহেব নামে চিনত। তারপর রানা বলে, তোমার চাচার জন্য আমি 5 বছর জেলে ছিলাম। কেন? তারপর রানা সব বলে যে তার চাচাকে কালু মাস্তান রানার সামনে খুন করে এবং তাকে বাঁচাতে গিয়ে সে খুনের আসামি হয় এবং জেলে যায়। আমি কাউকে বাঁচতে দিব না, কাউকে না। সবাইকে আমি দুনিয়া থেকে বিদায় দিয়ে দেব, কসম, আমার বাচ্চা এবং তার মায়ের। তার 2 দিন পর রানা হাসপাতাল থেকে চলে যায়। এখন কোথায় যাবে? আমার কাছে থাকবে। না, আমাদের বাড়িতে থাকুক রানা। আমার কাছে থাকলে কোনো সমস্যা নেই তো? আমাদের
বাড়িতে থাকলে সমস্যা কোথায়? চুপ করো তোমরা, আমি এখন এক জায়গায় যাব, পারলে আরশি আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দাও। ওকে, দাঁড়াও, আমি দিচ্ছি। তারপর আরশি তার বাবার কাছে কল দিয়ে বলে একটা গাড়ি রানাকে কিছু দিনের জন্য দিতে। তারপর আরশির বাবা একটা গাড়ি পাঠিয়ে দেয়। তারপর রানা বলে, আমাকে তুমি কিছু হেল্প করতে হবে। বলো, কি করতে হবে? আমাকে কিছু টাকা দিতে হবে। কত লাগবে? এই তো 1 লক্ষ টাকা হলেই চলবে। এত টাকা তুই কি করবি? এখন তুই আমাকে কোনো প্রশ্ন করিস না। ওকে, আমি দিতেছি। আমি কিন্তু পরে পরিশোধ করে দেব। সেটা পরে দেখা যাবে। তারপর আরশি ব্যাংক থেকে রানাকে 1 লক্ষ টাকা দেয়। তারপর রানা টাকাগুলো নিয়ে বড় একটা ক্লাবে যায়। তারপর কিছু বড় বড় মাস্তানের সাথে হাত করে। তারপর কিছু অস্ত্র কিনে রানা এখন একটা টিম বানায়। সে টিমের রানা লিডার হয়। সে এখন ঢাকা শহরের একজন মাস্তান হয়ে যায়। নিজে কোনো লোককে খুন করে না, লোক দিয়ে খুন করায়। বড় বড় মাস্তানরা তাকে সুপারি দেয় লোক মারার জন্য। একজন লোক রানা মেরে দেয়, 1 লক্ষ নেয়। এইভাবে চলতে থাকে রানার মাস্তানি। রানাকে কম বেশি সবাই ভয় পায়। রানা আস্তে আস্তে কালু মাস্তানের সব চোরা ব্যবসা নিজ হাতে করে নেয়। তারপর বড় বড় পার্টিতেও রানাকে ডাকা হয়। রানার মুখে আলগা দাড়ি, মোজ লাগানো, তাই কালু মাস্তানও রানাকে চিনতে পারে না। রানা একটা টিম বানায় যেটার নাম দেওয়া হয় ডিকে টিম। যেখানে ডিকে টিমের কথা মানুষ শুনে সেখানেই মানুষ ভয়ে কাঁপতে থাকে। এখন ঢাকা শহরে ডিকে নামে অনেক কিছু আছে। রানার মাসে আয় বর্তমানে 4-5 কোটি টাকা। কাব্য রানার সাথে থাকে। রানা আরশির সব কিছু ফেরত দিয়ে দেয়। এইদিকে ডিকে গ্রুপের ভয় পুলিশ পর্যন্ত কেঁপে ওঠে। ডিকে গ্রুপের নামে কেউ কোনো অভিযোগ করার সাহস পায় না, তাই পুলিশের কাছে কোনো রকম প্রমাণ নেই। সামনে এমপির ইলেকশন, তাই এবার এমপি হিসেবে রানা দাঁড়ায়, তার বিপক্ষে কালু মাস্তান দাঁড়ায়। এদিকে আবার রানা গরিব অসহায় মানুষদের পাশে থাকে। হঠাৎ একদিন কালু মাস্তানের লোকেরা রানাকে রাস্তায় অ্যাটাক করে। রানার লোকেরা কালু মাস্তানের লোকদেরকে মেরে ফেলে এবং কালু মাস্তানের বাসায় যায়। ওই কালু, আর ওই কালুর বাচ্চা কোথায় আছিস? নিচে আয়। এই আওয়াজ নিচু করে কথা বল। তোর সাহস তো দেখে আমি অবাক। তুই আমাকে মারতে লোক পাঠাইলি? সাহসের দেখলি কি? তুই আমাকে চিনতে ভুল করেছিস রে কালু। তুই তো এখান থেকে আর বাসায় যেতে পারবি না। পারলে আটকে দেখা। তারপর শুরু হয় মারামারি। অনেক মারামারি হয়, যার ফলে কালু মাস্তানের আশার অনেক ক্ষতি হয়েছে। তারপর রানা বলে, শুন কালু, তুই পারলে আমাকে সরাইস ইলেকশন থেকে। শোন, আমি সব লোক কিনে নিয়েছি, তোকে তো আমি শেষ করবই, সাথে তোর সব কিছু মনে রাখিস। এটা বলে রানা চলে আসে তার বাসায়। তারপর কালু মাস্তান তার ভাইকে বলে, ওর কোনো কাছের লোক পেলে ধরে নিয়ে আয়। ওকে ভাইয়া, এই চল তোরা। আজকে ইলেকশন কিছুক্ষণ পরে শুরু হবে। তার আগে কাব্য এবং আরশিকে কালু মাস্তানের লোকেরা তুলে আনে এবং রানাকে কল দেয়। তোকে ভালোই ভালোই বলছি, আমার পর থেকে সরে যা, এখনো সময় আছে। তুই আমাকে ভয় দেখাস? কারণ তার সবকিছু আমার কাছে। মানে? তোর জিএফও আমার কাছে, তোর কলিজার বন্ধু। এই নে কথা বল। তুমি আসো না প্লিজ, তুমি তোমার কাজ করো। আরশি, তুই আসিস না রানা। তোকে 10 মিনিট সময় দিলাম, এর ভিতরে তুই আমার কাছে এসে আমার পা ধরে ক্ষমা চাইবি এবং আমার পর থেকে সরে দাঁড়াবি। ওকে, আমি আসতেছি। বল। তোর মোবাইলে SMS করে দিচ্ছি। তারপর কল কেটে দেয়। তারপর আরশি বলে, ও তোদেরকে আজ দুনিয়া থেকে সরিয়ে ফেলবে, মনে রাখিস। আর ওর তো দুর্বল জায়গা আমার কাছে। আরে ও তোকে মারার জন্য এই পথ বেছে নিয়েছে। মানে? তারপর আরশি সব খুলে বলে, ওকে তো আজকে আমি নিজেই শেষ করব। তারপর রানা আসে এবং বলে, ওদেরকে ছেড়ে দে। ক্ষমা চা। না চাইলে? তোর সামনে 6 বছর আগে কিভাবে খুন করেছি মনে আছে? আবার তার খুনেরই আসামি তুই হয়েছিস। তারপর তোর বাচ্চাকে আমি নিজে মেরে ফেলছি। ওই দিন তোর বাচ্চা মরেনি, আমি নিজে ডাক্তারের হাতে মেরে ফেলেছি। আর তোর বউ নিজে ফাঁস দেয়নি, আমি নিজেই তোর বউকে ফাঁস দিয়েছিলাম। আর তোকে আমি নিজের হাতে নদীতে ফেলেছিলাম। কিন্তু দেখ,
তোর বাচ্চা, তোর স্ত্রী মরে গেছে, কিন্তু তুই মরিসনি, কারণ তুই এখন মরবি। তোকে তো আজকে আমি কি করবো নিজেও জানি না। তারপর শুরু হয় মারামারি। প্রায় 30 মিনিটের মতো মারামারি করে। রানাও দেয়, রানাকেও দেয়। সবাই শুয়ে আছে। এখন কালু মাস্তান আর রানা লড়ছে। কালু মাস্তানকে অনেক মারে। যখনই ছুঁড়ে মারবে তখনই পুলিশ আসে। থামুন মিস্টার রানা সাহেব, আইন নিজের হাতে তুলে নেবেন না। তখন রানা পিছনে ফিরে থেকে পুলিশ, তারপর রানার সবকিছু পুলিশকে বলে এবং পুলিশ সব শুনে বলে, আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার রানা, আপনার যা বলার আদালতে বলিয়েন। জি স্যার। তারপর সবাই থানায় চলে যায়। পরের দিন সকালে আদালতে যায়। সবার প্রথমেই রানাকে ডাকা হয়। তারপর রানা তার জীবন কাহিনী সব শোনায় এবং সে যে এই পথে কেন আসলো সব বলল। সব শুনে জজ সাহেব কালু মাস্তানকে যাবজ্জীবন কারাদণ্ডে থাকার আদেশ করেন। আর রানাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পুলিশের চাকরি দেওয়া হয় এবং রানা পুলিশ কমিটিকে বলে তার নিজ গ্রামের ট্রান্সফার হয় এবং সে সেখানের হেড হয়ে যায়। সে আর কাব্য সেখান থেকে বিদায় নিয়ে যায়। আরশিকে বলে, আরশি রানাকে বন্ধু বলে ডাকছে। তখন থেকে তারা বন্ধু। রানা গ্রামে গিয়ে প্রথমে থানায় গিয়ে কাব্যকে বলে, বাসার একটু খবর নিয়ে আয় আর দেখি সবকিছু ঠিক আছে নি। আচ্ছা ঠিক আছে। তারপর কাব্য গিয়ে দেখে সবই ঠিক আছে, শুধু রানার আম্মু একটু নরম হয়ে গেছে। আর শিল্পীও এখনো রানার আশায় বসে আছে। সবাই আগের মতোই আছে। সত্যি? হুম। শিল্পীর কয়টা বাচ্চা রে? সালা, সে তো তোর জন্য এখনো অপেক্ষা করতেছে। তারপর রানা আর কাব্য বাসায় যায়। রানা বাসায় ঢুকেই, মা, ও মা, মা গো। কে রে বাবা, তুই আসছিস? এসেই রানাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আর রানাও কেঁদে দেয়। রানা তার মাকে অনেক সান্ত্বনা দেয়, কিন্তু মা ভুলে কথা, মা তো মাই। মা, তুমি আর একবার কান্না করবে, আমি শহরে চলে যাব আর জীবনও আসবো না। তুই যাওয়ার আগে আমাকে কবর দিয়ে যাইস, আমি যে কষ্ট সহ্য করতে পারছি না রে। মা, কতদিন পর আসলাম, তুমি একটু হাসো। এতদিন কোথায় ছিলি? পরে সব বলবো মা। যা, এখনই শিল্পীদের বাড়িতে যাবি, তারপর সব। যা। তারপর রানা শিল্পীদের বাসায় চলে যায়। গিয়ে বলে, শিল্পী, ও শিল্পী। কে রে আমার নাম ধরে ডাকছে? শিল্পী নিচে এসে দেখে রানা। রানাকে দেখে অনেক খুশি হয়, কিন্তু তা রানাকে বুঝতে দেয়নি। মুখটা মলিন করে বলল, কে আপনি? কে আপনি? আর আমারই বা নাম ধরে ডাকছেন কেন? আমি রানা। কোন রানা? আর এখানে কি? আমি আমার চাচার সাথে দেখা করতে এসেছি। আব্বু, আব্বু। বল, কি হয়েছে? কে যেন তোমার সাথে দেখা করতে এসেছে। এইটা বলে শিল্পী চলে যায়। এইটা দেখে রানার খুব খারাপ লাগে যে শিল্পী কেন এমন করলো। আসসালামু আলাইকুম চাচা। কেমন আছো বাবা? আর কোথায় ছিলে এত বছর? আর কখন আসলে? ভালো আছি, আর একটু আগে আসলাম। কোথায় ছিলে এত বছর? পরে সব বলবো। শিল্পী, এখানে আমাদের চা দে। না চাচা, পরে খাবো। এটা বলেই রানা চলে আসে বাসায়। কিছুক্ষণ পর শিল্পীও আসে। রানার আম্মু, রানা, শিল্পী বসে আছে। এমন সময় শিল্পী বলল, মানুষ এত স্বার্থপর কিভাবে হয়? বুঝলাম না রে মা। তোমার নবাব পোলা এত বছর তোমার কোনো খবর নিয়েছে যে তুমি মরে গেছো না বেঁচে আছো? রানা নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। সব কথা বাদ দে, আগামীকালকে তোর আর রানার বিয়ে দিব। শিল্পী লজ্জায় মুখ নিচু করে আছে, কিছু বলবে তখনই রানা বলে, আমি বিয়ে করতে পারবো না। কেন? মুহূর্তেই শিল্পীর চোখ দিয়ে পানি পড়ে যায়। মা, ওর বিয়ে তো আমার সাথে ঠিক করনি, করেছে তোমার ছেলের সাথে। আমার ছেলে আর তোর ভিতরে পার্থক্য কি? তোমার আগের সেই সহজ সরল ছেলে নেই আমি। কি হয়েছে? আমি বিয়ে করে ফেলেছি। মুহূর্তে শিল্পীর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। মা বলে উঠল, কি বলিস এসব তুই? এটাই সত্যি, এবং সেই ঘরে একটা বাচ্চাও হয়। শিল্পী আর বসে থাকতে পারছে না, তাই চলে যেতে লাগলো। এমন সময় মা হাত ধরে বসিয়ে বলল, তুই বস এখানে। না মা, আমার কাজ আছে বাসায়। বসে বলছি বস। এই, তোর কি হয়েছে একটু খুলে বলতো। বললে তুমি আমাকে ছেলে হিসেবে মানবে না, আর শিল্পীও আমাকে বিয়ে তো দূরের কথা, আমাকে দেখতেও পারবে না। বল কি হয়েছে। তারপর রানা সবকিছু খুলে বলে।
কথাগুলো শুনে সবারই কান্নার মতো অবস্থা। শিল্পী একটু খুশি হয় যে তার এখন বউ নেই। এটা তো একটা অ্যাক্সিডেন্ট। মা, তারপরও সবাই চায় সবার জীবন সঙ্গীরা যেন শুধু তার হয়। আমি তো শিল্পী, সেই চাওয়াটা পূরণ করতে পারবো না। আমি রাজি তোমাকে বিয়ে করতে। কিন্তু তোমার বাবা। পিছনের অতীত সব ভুলে যাও, এখন তুমি একজন পুলিশ, এটাই অনেক কিছু। বাবা রাজি হবে। সত্যি তুমি আমাকে আগের চোখে দেখবে? হুম। ওকে, আমি তো বাবার সাথে কথা বলি নেই। তার পরের দিন রানা রাম্মু শিল্পীদের বাসায় যায় এবং বিয়ের প্রস্তাব দেয়। আর শিল্পীর বাবাও রাজি হয়, কারণ রানা একজন পুলিশ, তাই তাদের বিয়েটা হয়ে যায়। বাসর রাত আজ। রানা শিল্পীদের বাসায় গিয়ে বসে আছে, তাকে অনেক মেহমানদারি করানো হয়। আর এদিকে শিল্পীর বান্ধবীরা শিল্পীকে বাসর ঘরে নিয়ে গেল এবং তাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিল বান্ধবীরা। রাত 11টা বাজে, এখনো রানাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। রানার তো মেজাজ গরম হয়ে গেল, সে বসে বসে মোবাইলে ফেসবুক চালাচ্ছে। কিছুক্ষণ পর তাকে বাসর ঘরে ঢুকানো হলো। সে তো রেগে মেগে আগুন হয়ে গেল। রুমে গিয়ে পাঞ্জাবি খুলে একটা বালিশ নিয়ে শুয়ে পড়ে। এটা দেখে শিল্পীর অনেকটা মন খারাপ হয়ে যায়। কি হলো, তুমি শুয়ে গেলে যে? রানা মাথাটা একটু ঘুরিয়ে বলল, তো কি করব? কি হলো, এত রাগ করছো কেন? তো কি করব, নাচবো? নাচতে মন চাইছে, নাচো, সাথে আমিও নাচি। দেখ, ফাজলামি করিস না, মাথা গরম আছে। কি হয়েছে সেটা বলবি তো? আচ্ছা, এখন কয়টা বাজে একটু বলতো? কেন, 11:10 বাজে। এত রাতে মানুষ বাসর করে আসে? তো মানা করেছি কে তোমায়? তোর বজ্জাত বান্ধবীরা। ঠিকই তো করেছে। কি ঠিক করেছে? আগে ঢুকাইলে আপনি তার বান্ধবীকে সুস্থ রাখতেন। মানে আপনারা ছেলেরা যে লুচ্চা, যত আগে আসবে বউকে তত বেশি কষ্ট দিবেন। কি আমরা লুচ্চা? তা নয় তো কি? আমাকে কোন দিক থেকে তোর লুচ্চা মনে হয়? লুচ্চা না হলে এত রাগ করতেন না বাসর ঘরে আগে আসার জন্য? আগে আসলে কি হতো? আপনি আগে এসে চুপ করে বসে থাকতেন মনে হয়। বাসর ঘর কি চুপ করে বসে থাকার জন্য দেওয়া হয়? এই জন্যই তো বলি, যত দেরিতে আসবেন তত ভালো হবে আমার জন্য। হইছে, বাদ দে তোর লুচ্ছা কথা। আমি তোমার বিয়ে করাবো, তুমি বলবা, তুই না। হ্যাঁ, বললি হলো। আমি তোকে তুই ছাড়া বলতে পারবো না। আমাকে তুমি না বললে কিন্তু আমি কান্না করে দেব। পারবি তো এটা করতে, আর কি পারবি বল? আর কত কিছু পারবো, কিন্তু সময় হলে করব। হইছে, তোকে আমি তুই করেই বলবো, বুঝলি? তারপর শিল্পী সত্যি সত্যি কান্না করে দেয়। শিল্পীর কান্না দেখে রানা শিল্পীর দু ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। শিল্পী চোখ দুটো বন্ধ করে রানার সাথে তাল মিলায়। তারপর রানা শিল্পীকে শুয়ে দেয়, তার উপরেই রানা উঠে যায়। তারা চলে যায় এক অজানা শহরে। 20-30 মিনিট পর দুজনেই উঠে বসে। শিল্পী লজ্জায় মাথা তুলতে পারছে না। কি খুশি? ওরে বাবা, লজ্জা ভাই বুঝি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? বলো। আমার না জীবনের একটা স্বপ্ন যে বাসর ঘরে স্বামীকে এমন একটা প্রশ্ন করব আর সে উত্তরটা দিবে। প্রশ্নটা কি বলবা তো? আপনি আপনার বউকে কিরকম ভালোবাসবেন একটু বলবেন? রানা শিল্পীর কোলে মাথাটা নিয়ে বলতে লাগলো তার অনুভূতিগুলো। আমার পাগলিটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। মাঝে মাঝে নাস্তাটা আমি বানাবো, কিন্তু প্রতিদিন না। রাত জেগে দুজনে মিলে টিভি দেখবো, রাতে জড়িয়ে ধরে ঘুমাবো। কিছু বলতে পারবে না। ক্লান্ত হয়ে গেলে আমার গাড়ি মাথা রেখে রেস্ট নেবে। অসুস্থ হলে আমি খাওয়াই দেব তাকে। শুধু অসুস্থ না, অন্য সময়ে খাওয়াই দেব তাকে। গোসল কিন্তু দুজনে একসাথে করব। 12টা বেশি আমি বাসবো। মাঝে মাঝে সারা রাত দুজনে গল্প করে কাটিয়ে দেব। রাতে জড়িয়ে না ধরলে ঘুমাবো না, বউকেও ঘুমাতে দিব না। দরজা খুলতে দেরি হলে রাতে আদর করতে দেরি করব। একটা চাইলে দুটা দেব, যেমন বাচ্চা, কিস ইত্যাদি। আমি তাকে রাজকুমারীর মতো রাখবো। সে বাপের বাড়ি যেতে চাইলে অভিমান করব, কারণ তাকে ছাড়া যে থাকতে পারবো না। রান্না খারাপ হলে চুপ করে খেয়ে নিব, তাকে বুঝতে দিব না। রাগ করে দাঁড়িয়ে থাকলে পিছন থেকে জড়িয়ে ধরবো, যতক্ষণ রাগ না কমে। প্রতি মাসে একবার করে বাইরে ঘুরতে নিয়ে যাব। প্রতিদিন 3 বেলা করে কপালে কিস করব।
প্রতিদিন 3 বেলা 3 বার করে লাভ ইউ বলবো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 10 মিনিট জড়িয়ে ধরে বসে থাকবো। প্রতিদিন 3 বার করে তাজা গোলাপ নিয়ে সামনে হাঁটু গেড়ে প্রপোজ করব। প্রতিদিন আমাকে নামাজের জন্য তাগিদ দেবে। প্রতিদিন ফজরের সময় আমাকে জাগিয়ে দেবে। প্রতিদিন বাসায় আসার সময় ফুচকা নিয়ে আসবো। আমার দিকে অন্য মেয়ে তাকালে তাকে হুমকি দেবে। আমি কোনো অন্যায় করলে শাসন করবে। মাঝে মাঝে দুজনে বৃষ্টিতে ভিজবো একসাথে। মাঝে মাঝে দুজনে এক হেডফোন দিয়ে গান শুনবো। মাঝে মাঝে বাইকে চড়াবো। মাঝে মাঝে দুজনে বাসায় বসে লুডো খেলবো। মাঝে মাঝে তার কোলে মাথা রেখে ঘুমিয়ে যাব। মাঝে মাঝে তার চুলের ঘ্রাণ নেব। আমার বাবা মাকে আমার থেকেও বেশি ভালোবাসতে হবে। আমার বাবা মাকে নিজের বাবা মায়ের স্থানে জায়গা দিতে হবে। সব কিছু আমার সাথে শেয়ার করতে হবে। অপরিচিত কারোর সাথে কথা বলার আগে আমার অনুমতি নিতে হবে। কেউ কিছু বললে চুপ করে থাকবে। আমি বাসায় আসলে আমাকে বলবে। মাঝে মাঝে আমি গল্প লিখে তাকে উপহার দেব। মাঝে মাঝে তাকে রোমান্টিক প্রেমের ছন্দ শোনাবো। জ্বর হলে কুলের ভিতরে রাখবো। বউয়ের জন্য অবিরাম ভালোবাসা। কথাগুলো শুনে শিল্পী হারিয়ে যায় অজানা শহরে। রানার কথাগুলো তার মন কেড়ে নিল। একটা মেয়ে তার স্বামীর কাছে এর থেকে বেশি আর কি চায়। শিল্পী খুশিতে রানাকে জড়িয়ে ধরে, আর এইভাবেই তাদের ভালোবাসার সংসার চলতে থাকে।